আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকলকেই জানাচ্ছি ঈদুল আজহারের ঈদের শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে আছে আমি আহমেদ। আজকে আরও একটি ভৌতিক এবং রোমহর্ষক একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের এই ঘটনাটি ঈদ উপলক্ষে ঈদে স্পেশাল ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের মনে এক অন্য রকম ভয় শিহরণ জাগাবে, কারণ আপনারা তা শুনলে বুঝতে পারবেন। কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ঘটনাটি কেমন লাগলো তা কমেন্টের বক্সে জানাতে পারবেন। আর কে কোথা থেকে শুনছেন তাও জানিয়ে দিন। তো চলুন ঘটনা শুরু করি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন এক প্রবাসী ভাই। ওনার নাম আমিনুল ইসলাম। ওনার বাড়ি বগুড়া জেলার কোনো একটি জায়গায়। আর উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার এক সহকর্মীর কাছ থেকে। আর ওনার এই সহকর্মীর ছোট ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। যাই হোক, এই আমিনুল ভাই যার কাছ থেকে ঘটনাটি শুনেছিলেন তার নাম ছিল জলিল মোল্লা। আমরা ওনাকে জলিল চাচা বলে সম্বোধন করব। আর এই জলিল চাচার ছোট ভাই আক্কাস মোল্লা, তার সাথে মূলত মেইন ঘটনাটি ঘটে। তো যাই হোক, এই জলিল চাচাদের বাড়ি ফেনী জেলার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি শেয়ার করতে নিষেধ করেছেন, তবে গ্রামটি খুবই প্রত্যন্ত এবং অজপাড়া গ্রাম এখনো পর্যন্ত। আর আজ থেকে আরো 40-35 বছর আগে কেমন ছিল এটা তো বলতেই হয় না। যাই হোক, এই যেই আক্কাস চাচা, উনি যখন ছোটবেলা ছিলেন তখন উনি খুবই দুষ্টু ছিলেন, খুব ডান পিটে ছিলেন। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরতেন, এই নানান ধরনের অপকর্ম করতেন। অপকর্ম বলতে ওরকম বড় অপকর্ম না, যেরকম কৃষকের ফল গাছ থেকে ফল চুরি করে খাওয়া, তারপরে শাকসবজি চুরি করে খাওয়া, ঘর থেকে ধান নিয়ে বিক্রি করে দেওয়া, এই ধরনের কর্মকাণ্ড আর কি। আর সারাদিন দাউরে বাউরে ঘুরতেন, মানে বাড়িতে খুব কম সময় থাকতেন, বন্ধু বান্ধবের সাথেই থাকতেন। তো উনি তো ছোট ছিলেন, ওরকম বড় ছিলেন না। আর ওনাদের পরিবারটা অত বড় না, মোটামুটি স্বাচ্ছন্দ্যভাবে চলছিল, এই কারণে বাড়ি থেকে ওনাকে বেশি চাপ দিত না। একদিন কি হয়, এই আক্কাস চাচা দুপুর আনুমানিক 1টার দিকে শরীরে নানা জায়গায় ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার পর উনি খুবই ক্লান্ত এবং অসুস্থ দেখাচ্ছিল ওনাকে। উনি গোসল করে আসেন, গোসল করে এসে বাড়িতে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা ঘুম দেন। কিন্তু এটা ওনার চরিত্রের সাথে একদমই বেমানান। উনি কিন্তু এই ধরনের মানুষই না, উনি দুপুরবেলা ঘুমাবেন এইটা ওনার থেকে আশাই করা যায় না। তারপরে বাপ মা মনে করলো হয়তো বা বন্ধু বান্ধবের সাথে মারামারি করছে, আর মারামারি করে শরীরের এই অবস্থা করছে, আর এখন হয়তো বা খারাপ লাগতেছে তাই ঘুমাইতেছে। যাক, ঘুমা কিছু বলে নাই। কিন্তু সারাদিন মানে দুপুরের পর থেকে ঘুমাইয়া বিকাল পার হয়ে যায়, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। এরপর যখন ঘুম থেকে উঠে তখন প্রায় সন্ধ্যার পর সবাই তাকে ডেকে উঠায়। সন্ধ্যার পর যখন উঠায় তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন সে বাড়ির সবাইকে বলল যে গাছ থেকে পড়ে নাকি ব্যথা পাইছে। আর কিছু বলল না। রাতের খাওয়া দাওয়া সেরে ওনারা রাতের ঘুমানোর জন্য প্রস্তুতি নিলেন। এই যে জলিল চাচা আর এই আক্কাস চাচা দুইজন একসাথে ঘুমাতো একই ঘরে, আর তার বাবা মা আরেক ঘরে ঘুমাতো। তারা 2টা ভাই ছিল আর তাদের বাবা মা 4 জনের পরিবার। রাতের বেলা যখন তারা একসাথে ঘুমায়, মাঝরাতের দিকে আনুমানিক এরকমই হবে, জলিল চাচার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখতে পায় যে আক্কাস চাচা ঘরে নাই। তো উনি বিষয়টা এমন গুরুত্ব দেয় না, ভাবছে যে হয়তোবা রাতের বেলা বের হয়েছে এই ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন সে এটা ভেবে ঘুমায় যায়। এর ঠিক 20-25 মিনিট পর আবার ওনার ঘুম ভাঙে, কিন্তু তখনও দেখে যে আক্কাস চাচা তার সাথে নাই। তখন তার একটু মনের ভিতর খটকা লাগে, কিরে এত সময় কই গেছে। তখন সে উঠে হারিকেন নিয়ে বাইরে বের হয়। বের হয়ে উনি আশেপাশে খোঁজ করে, দেখে যে আক্কাস চাচা কোথাও নাই, ওয়াশরুমও নাই। বাড়ি থেকে একটু দূরে ছিল ওয়াশরুমটা, ওয়াশরুমে গিয়ে দেখে নাই। তখন তার বাবা মাকে ডাকে, বাবা মাকে ডেকে উঠায় দেখে যে না, আক্কাস চাচা কোথাও নাই। আশেপাশে একটু খোঁজ করে, আর এত রাতের বেলা এখন কোথায় খুঁজতে যাবে। তো চিন্তা করলো হয়তোবা ছেলে সারাদিন ঘুমাইছে, এখন হয়তোবা কারো গাছের ফল বা নারিকেল ডাব চুরি করতে গেছে, এরকম কিছু একটা মনে করছে, বা বন্ধু বান্ধবের সাথে কোথাও গেছে, আজকে হয়তোবা বাড়িতে ফিরবো না, এই চিন্তা করে তারা ঘুমায় গেছে।
এর পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে সবাই ওঠে তখনও দেখতে পায় এই আক্কাস চাচা বাড়িতে নাই। তো আক্কাস চাচা কোথায় গেল? তখন তো সবার মনের মাঝে একটু চিন্তা বাসা বাঁধে। তখন সবাই একটু খুঁজতে বের হয়, আশেপাশে এদিক ওদিক খুঁজে সবার কাছে জিজ্ঞেস করে যে দেখছে নাকি আক্কাসকে, কিন্তু সবাই বলে না, আক্কাসকে তো কোথাও দেখি নাই। আর তাই তখন এই জলিল চাচা আর তার বাবা আক্কাস চাচাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজে কিন্তু কোথাও পায় না। তখন এই আক্কাস চাচার বাবা ওনাদের গ্রাম থেকে একটু সাইডে, মানে ওই দিকটা একটু নিরিবিলি নির্জন থাকে, কারণ ওইখানে একটা কবরস্থান আছে, পুরাতন কবরস্থান। ওইখানে কেউ যায় না, জায়গাটা একটু জঙ্গল টাইপের ঝোপঝাড় হয়ে আছে। আর ওই কবরস্থানটা এখন আর ব্যবহার হয় না। ওই কবরস্থানের ওইদিকে খোঁজ করতে যায়, গিয়ে দেখে ওই কবরস্থানের একটা কবরের পাশে বলতে কবরের উপরে এই আক্কাস চাচা শুয়ে আছে বলতে বেহুশ হয়ে পড়ে আছে। তখন ওনারা তার কাছে যায়, গিয়ে ওনাকে যখন হাত দিয়ে শোয়া থেকে উঠায়, মানে চ্যাংদোলা করে ধরে বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, তখনই সে উঠে বসে, মনে হচ্ছে যে সে ঘুম থেকে উঠলো। এইটা দেখে ওনার বাবাজিকে, কি ব্যাপার, তুমি এখানে কি করো, এখানে কেন পড়ে আসো? তখন সে বলে, আমি এখানে কেন, আমি তো জানি না। এই কথা বলে সে উঠে দাঁড়ায় এবং কি করে ওই কবর থেকে দুই হাতে দুই মুষ্টি মাটি নিয়ে তার বুকের মাঝে ডলতে ডলতে বাড়ির পথে হাঁটা ধরে। তখন সবার মনে খটকা লাগলো, সবাই চিন্তা করে ছেলেটা তো খুব দান পিটে আর দুষ্ট ছিল, এখন মনে হয় খারাপ ছেলে পেলেদের সাথে মিশে নেশা পানিও ধরছে, আর এই নেশা করতে রাতের বেলা বের হইছে, কিন্তু আর নেশার প্রকোপ এতটাই তীব্র হয়ে যায় এখানে বেহুশ হয়ে পড়ে থাকে। এইটাই তারা ভাবছে, কেউ কিন্তু বিষয়টাকে তেমন প্যারানরমাল কোনো বিষয় ভাবেই নেই তখনো পর্যন্ত। এরপরে তারা সবাই বাড়িতে গেলে দেখতে পায় আক্কাস মোল্লা তাদের ঘরের খোলা বারান্দার সামনে চৌকিতে শুয়ে আছে। তখন তারা তাকে কিছু বলে না। এরপরে এইভাবে সারাদিনই চলে যায়, সারাদিন আক্কাস মোল্লা এভাবেই শুয়ে থাকে ওইখানে। তো রাতে যখন আবার সবাই খাওয়া দাওয়া করে একসাথে ঘুমায়, তখনও পর্যন্ত সবকিছু স্বাভাবিক, কিন্তু এই আক্কাস মোল্লা উনি কিন্তু এর মধ্যে আর বাড়ির থেকে বের হয় নাই। সবার ভিতরে জিনিসটা একটুখানি চিন্তার বিষয় লাগে, কারণ আক্কাস মোল্লা তো এইভাবে বাড়িতে শুয়ে থাকার মানুষ না, কিন্তু তারপরও সারাদিন সে এইভাবে শুয়েছিল। তারা ভাবছে হয়তোবা ছেলের শরীর খারাপ, তো এই কারণে তারাও বেশি এই বিষয়টা গুরুত্ব দেয় নাই। তো রাতের বেলা আবার দুই ভাই জলিল মিয়া ও আক্কাস মিয়া একসাথে ঘুমিয়ে আসে। তখন মাঝরাতে আবার ঘুম ভেঙে যায় জলিল মিয়ার। তো এই জলিল মিয়া ঘুম ভেঙে উঠে দেখেন আক্কাস মিয়া আজকেও তার পাশে নাই। তখন সে চিন্তা করে যে আক্কাস মিয়া কোথায় গেল। কালকে কিন্তু তার এই ঘরের দরজাটা খোলা ছিল, রাত হলে কি হবে, বাইরে থেকে চাঁদের আলো ঘর দিয়ে দরজা দিয়ে প্রবেশ করছিল, তখন সে বুঝতে পারছিল। কিন্তু আজ দেখা যায় ঘরের দরজা বন্ধ, কিন্তু আক্কাস মিয়া কোথাও তো নাই। তখন জলিল মিয়া উঠে উনি দেখতে পান যে ঘরের দরজাও বন্ধ, এমনকি মেন যে দরজা ওইটাও বন্ধ। তখন তার বাবা মাকে ডাকে, বাবা মা উঠে দেখে যে আক্কাস মিয়া কোথাও নাই। তারা সবাই খোঁজাখুঁজি করে। এরপরে যখন খুঁজে পায় না, তখন তারা ওই রাতের মতো ঘুমায়। পরের দিন সকালবেলা আবার গ্রামের মধ্যে খোঁজাখুঁজি শুরু হয়। তারা আবার সেই আক্কাস মিয়াকে সেই কবরস্থানের একটা নির্দিষ্ট কবরের উপরে দেখতে পায় শুয়ে আছে। তবে আজকে বিষয়টা একটু অন্যরকম। আজকে দেখা যায় আক্কাস মিয়ার সাথে একটা ছোট্ট পুটলি সাদা কাপড়ে পেঁচানো। সবাই যখন ওই পুটলিটা খোলে, তখন তো সবাই ভয়ে আতঙ্কে হিম হয়ে যায়। দেখতে পাই এই পুটলির মধ্যে এমন কিছু জিনিস, যে জিনিসগুলো কালো জাদুতে ব্যবহার হয়। কিছু হাড়গোড়, তারপরে কিছু নখ, কিছু পাখির পালক, তারপরে আরো নানান রকমের জিনিস। আর ছোট্ট একটা পুতুল ছিল, আর এই পুতুলের সারা শরীরে ছোট ছোট সূচ ফুটানো ছিল। এইটা দেখে উপস্থিত অনেকেই বলতে থাকে আক্কাস মোল্লা মনে হয় ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতেছে, কালো জাদুর চর্চা করতেছে। কিন্তু সবাই আসলে মেন যে কারণ এটা কিন্তু জানতে পারে না। তো এরপরে আবার সবাই তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। তবে আজকে কিন্তু তারা কিছুটা হলেও বুঝতে পারে যে স্বাভাবিক কোনো বিষয় ঘটছে না। তখন তারা গ্রামের একটা কবিরাজের কাছে গিয়ে এই ঘটনা খুলে বলে। তখন গ্রামের কবিরাজটাকে নিয়ে আসে তাদের বাড়িতে আক্কাস মিয়ার কাছে। যখন ওই কবিরাজকে নিয়ে আসে, আক্কাস মিয়াকে দেখে ওই কবিরাজ বলতে থাকে, বাবা গো, এই বিষয়ে আমার দ্বারা সম্ভব না কোনো কিছু করার। আমি এই বিষয়ে হাতও দিতে পারবো না। যদি আমি এই বিষয়ে হাতও দেই, তাহলে আমি কেন, আমার পুরো গোষ্ঠীটাই, আমার পুরো বংশটাই নির্বংশ হয়ে যাবে। এই কথা বলে কবিরাজ তাড়াতাড়ি ওই জায়গা থেকে চলে যায়। এরপরে তারা আরো অনেক
কবিরাজ হুজুরের খোঁজ করতে থাকে, কিন্তু যতই হুজুর কবিরাজ নিয়ে আসুক কেউই এই বিষয়ের কোনো সমাধান দিতে পারে না। সমাধান কি, ওই পুটলিটার রহস্যর যেই সমাধান এটা আর কেউই দিতে পারে না। এরপর এইভাবেই চলতে থাকে, সবকিছু স্বাভাবিক। তবে এর মাঝে একটা ভালো একটা কবিরাজের সন্ধান পায়। তখন তারা সেই কবিরাজের বাড়িতে যায়। মূলত ওই আক্কাস মিয়াকে নেয় না, 2-3 মানুষ যায় আর কি পরিবারের। তো যখন ওই কবিরাজের কাছে যায় তখন সমস্ত ঘটনা কবিরাজকে খুলে বলে। কবিরাজ বলে, আচ্ছা বিষয়টা তো একটু গুরুত্বপূর্ণ মনে হইতেছে, এটা তো এইভাবে সমাধান করা যাবে না, আমাকে একটু সময় দেন। তখন কবিরাজ তাদের কাছ থেকে বিদায় নিয়ে তার কবিরাজির একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরের ভিতরে ঢুকে যান। বেশ কিছু সময় পরে কবিরাজ হন্তদন্ত হয়ে তাদের কাছে ফিরে আসেন। ফিরে এসে বলতে থাকেন তাদের উদ্দেশ্য করে যে, আপনারা তাড়াতাড়ি এখনই এই বাড়ি থেকে চলে যান, কারণ আপনার এই সমস্যার সমাধান আমি কোনো মতেই দিতে পারবো না। আর এখন আপনারা যদি এই বাড়ি থেকে না যান তাহলে আমার জীবনে সংকটে পড়ে যাবে। সবাই তো কবিরাজের মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। কি ব্যাপার, কবিরাজ নিজে এই কথা বলতেছে, তাহলে তো বিষয়টা কি? আর আমরা যে সমস্যা নিয়ে আসলাম সেই সমস্যার সমাধানই বা কোথায়? তখন কবিরাজের কাছে তারা বলতে থাকে যে, কি হয়েছে আসলে বিষয়টা আমাদের কাছে বলেন, আমরা যদি জানতেই না পারি কি হইলো, আমরা তো এই বিষয়ের সমাধান খুঁজবো কিভাবে? কবিরাজকে অনেক অনুরোধ করার পর কবিরাজ বলতে থাকে যে, আপনাদের মুখে সমস্ত কথা শুনে আমি আমার কাছে থাকা 4টা জিনকে এই সংবাদ সংগ্রহ করতে পাঠাই। তারা এই সংবাদ সংগ্রহ করতে করতে একটা পর্যায়ে সেই কবরস্থান রিলেটেড একটা কোনো সূত্র খুঁজে পায়। তখন তারা সেই কবরস্থানের কাছে যায়। যখন নাকি তারা সেই কবরস্থানের কাছে যায় তখন তারা একটা ভয়ঙ্কর কিছুর উপস্থিত অনুভব করে। তারপরও তারা খোঁজ নেওয়ার জন্য যখন একটা নির্দিষ্ট কবরের কাছে যায়, যে কবরটার মধ্যে আক্কাস মিয়া শুয়ে থাকে, সেই কবরটার কাছে গেলে ওইখান থেকে অতর্কিতভাবে 4টা অদৃশ্য শক্তি তাদের উপরে অতর্কিতভাবে হামলা শুরু করে। তারা এই অতর্কিত হামলায় প্রস্তুত ছিল না। তখন তারা একদম গুটিসুটি হয়ে পড়ে, তারা ওই শক্তির কাছে পরাজিত হয়। তখন তাদের সঙ্গীর একজনকে ওই শক্তিগুলা ধরে ওইখানেই তার মাথাটাকে একটানে ছিন্ন করে ফেলে এবং ওইখানেই হত্যা করে। এইটা দেখে তারা, মানে এই জিনগুলা, কবিরাজের জিনগুলা ভয়ে ওইখান থেকে পালিয়ে আসে। তবে পালিয়ে আসার আগে ওই শক্তিগুলা তাদেরকে বলে যে, এইখানে তোরা যদি এর পরবর্তী সময় আবার কখনো আসিস তাহলে তুই কেন, তোর যে গুরু তারও পরিণতি তোদের মতোই হবে। অতএব এখানে আর ভুলেও আসবি না, আর এই সমস্যার কোনো সমাধান তোরা করতেও পারবি না। এই কথা শোনার পরে কবিরাজের জিনগুলা তাড়াতাড়ি ওইখান থেকে পালিয়ে আসে। আর পালিয়ে আসার পরে কবিরাজের উপর ওই জিনগুলা চাপ প্রয়োগ করতে থাকে, কারণ কবিরাজ ওই জিনগুলাকে ওইখানে পাঠাইছিল। আর এই কারণে তাদের একজন সঙ্গী, তারা মূলত একসাথে 4 বন্ধু থাকতো, এই 4 বন্ধুর মাঝে এক বন্ধু ওইখানেই হত্যার শিকার হয়। আর এই কারণে তারা ক্ষিপ্ত হয়। আর কবিরাজ যখন এই কথা জানতে পারে জিনের কাছ থেকে, তখন কবিরাজ হন্তদন্ত হয়ে তাদের কাছে ফিরে এসে তাদেরকে এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যেতে বলে, কারণ তারা এখানে থাকলে ওই জিনগুলো আরো বেশি ক্ষিপ্ত হবে। তারপর দেখা গেছে কবিরাজের উপরেই আক্রমণ শুরু করবে। কবিরাজের মুখে এই কথা শুনে বাড়ির সবাই তো হতভম্ব হয়ে যায়। তারপরও সবাই অনেক আকুতি মিনতি করতে থাকে কবিরাজের কাছে, কিন্তু কবিরাজ এই সমস্যার কোনো সমাধান দিতে পারবে না, সাফ নিষেধ করে জানিয়ে দেয়। এক পর্যায়ে যখন কবিরাজ এই সমস্যার সমাধান করতে অস্বীকৃতি জানায়, তখন তারা বাধ্য হয়ে বাড়িতে চলে যায়। যেদিন কবিরাজের কাছ থেকে বাড়িতে ফিরে ওই দিন রাতেই আরেকটা ঘটনা ঘটে। ওই দিন রাতের বেলা এই জলিল চাচা, উনি মধ্যরাতে শুনতে পান ওনার ঘরের মাঝে একটা শব্দ হচ্ছে, টাইপের শব্দ হচ্ছে, এরকম একদম সেম এরকম শব্দ হচ্ছে। উনি এই শব্দের আওয়াজে ঘুম থেকে উঠে যান। উনি ঘুম ভেঙে দেখেন ওনার সারা ঘরে এক অন্যরকম আলো বিরাজমান, আর তার সাথে পুরো ঘরটা ধোঁয়ায় আচ্ছন্ন। আর উনি লক্ষ্য করেন যে ওনার ঘরের মাঝে 4টা ছায়া অবয়ব দেখা যাচ্ছে। এই 4টা অবয়ব প্রায় দেখতে একই রকম। তাদের পরনে একটা হুডি টাইপের একটা আলখেল্লা পরা, একদম পা হতে মাথা পর্যন্ত। আর এই 4জন এই আক্কাস মোল্লাকে চ্যাংদোলা করে 4 হাত পা ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এইটা দেখে জলিল চাচা তো এক চিৎকার দেন, আর চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে যান। ওনার চিৎকার শুনে বাবা মা যখন দৌড়ে এই ঘরে আসে, তখন দেখতে পান যে জলিল চাচা উনি খাটের থেকে নিচে মাটিতে পড়ে আছেন আর বেহুশ হয়ে আছেন, কিন্তু আক্কাস মোল্লাকে
কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু এই দিক দিয়ে ঘরের দরজা কিন্তু বন্ধ, তারপরও আক্কাস মোল্লার সন্ধান নাই। তখন তারা আক্কাস চাচাকে খুঁজতে বের না হয়ে জলিল চাচাকে সুস্থ করতে থাকেন। জলিল চাচাকে সেবা সুস্থতা করার পরে একটা পর্যায়ে জলিল চাচার জ্ঞান ফিরে আসে। তখন জলিল চাচা সবার কাছে ওই ঘটনা খুলে বলেন যে কিছুক্ষণ আগে উনি কি দেখছেন। ওনার মুখে এই কথা শুনে সবাই বুঝতে পারে ছেলে আজকেও সেই কবরস্থানের মাঝেই চলে গেছে। তখন ওই বাড়ির আরো কয়েকজন, যে ওই আক্কাস মোল্লা, জলিল মোল্লার আরো চাচাতো ভাই, তার বাবা, এরা সবাই মিলে সেই কবরস্থানের কাছে যায়। হাতে মশাল, হারিকেন, যার কাছে যা ছিল এটা নিয়েই যায়। তো ওনারা কবরস্থানে গিয়ে খোঁজ করতে থাকেন, সেই কবরের আশেপাশেও দেখতে থাকেন, কিন্তু সেই কবরস্থানে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন সবাই এক পর্যায়ে হরান পেরেশান হয়ে বাড়িতে ফিরে আসবেন। তখন একটা কর্কশ একটা হাসির শব্দ ভেসে আসলো এরকম। এই হাসি শুনে তারা কবরস্থানের ওদিকে আবার খুঁজতে শুরু করলেন। একটা পর্যায়ে হাতের মশালটা একটু উপরের দিকে করতেই তারা দেখতে পান নারিকেল গাছের উপরে আক্কাস মোল্লা বসে আছে। কারণ ওই নারিকেল গাছ থেকে নারিকেল ডগার ছচ্ছর শব্দ ভেসে আসছিল। আর যখন হাসির শব্দটা পায় তখন তারা দেখতে থাকে ভালো করে, আর দেখতে পায় তার হাতে একটা লম্বা ধারালো রাম দা আছে। আর যখনই এই মশালটা উপরের দিকে একটু ধরেন সবাই, আরো কয়েকটা মশাল, তখন এই আক্কাস মোল্লা কি করেন, হাতের দাটা সজোরে এলো পাথারি চালাতে থাকেন। কোথায় কুব লাগছে এইটা কিন্তু দেখার কোনো চান্সই নাই, উনি সমানে কুবাচ্ছেন। উনার কুবের পাওয়ার এরকমই, এক এক কুবে এক এক নারিকেলের ডগা, নারিকেল ডাবের ছড়া, এগুলা সব মাটিতে পড়ছে। ওনার এরকম এলো পাথারি কূপ দেখে সবাই যে যার শরীর বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়ে সরে যান। তখন একটা পর্যায়ে কিছুক্ষণ পরে আবার ফিরে এসে দেখেন যে ওই নারিকেল গাছের আর একটা ডোগাও অবশিষ্ট নাই, কিন্তু আক্কাস মোল্লা ওই দাটা নিয়ে নারিকেল গাছের আগায় বসে আছেন। এইটা দেখে সবাই কি করবে কেউ ভেবে পায় না। তারপরে ওইখানে উপস্থিত থাকা কয়েকজন উচ্চ স্বরে আজান দিতে থাকেন। আজান এরকম দিতে থাকেন, কয়েক মিনিট পরে আক্কাস মোল্লা নিজে থেকে সরসর করে নারিকেল গাছ থেকে নেমে আসেন এবং নিচে আসার পরে উনি বেহুশ হয়ে পড়ে যান। এরপরে সবাই তাকে বাড়িতে নিয়ে গিয়ে কি করবে ভেবে পায় না। দড়ি, শিকল যা পাইছে এগুলা দিয়ে বেঁধে বাড়িতে রেখে দেয়। এই মুহূর্তে অবস্থায় তখন কি করবে, কোনো কবিরাজের সন্ধান না পেয়ে আবার সেই কবিরাজের কাছে গিয়ে হাত পা ধরে আকুতি মিনতি করতে থাকে। কবিরাজ তাদের এই আকুতি মিনতি দেখে একটা পর্যায়ে কবিরাজ তার উস্তাদের ঠিকানা তাদের কাছে দেন এবং বলেন যদি পারে তাহলে আমার এই উস্তাদই পারবে এই সমস্যার সমাধান করতে। এরপরে এই কবিরাজের কাছ থেকে ওই কবিরাজের উস্তাদের ঠিকানা নিয়ে তারা চলে যান সেই কবিরাজের উস্তাদের কাছে। তারা গিয়ে দেখতে পান যে অনেক বৃদ্ধ একজন লোক, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ লোক, উনি এখন আর কবিরাজিও করেন না, উনি সব কাজ ছেড়ে দিচ্ছেন, কারণ এখন আর ওনার বয়সটাও ওনাকে সায় দেন। আর এই সমস্ত কাজ করতে গেলে শারীরিক সক্ষমতা দরকার, আর এখন তো ওনার বয়স হয়ে গেছে, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে অনেক ধরনের বাধ্যবাধকতা আছে, এটা মেনটেন করতে ওনার জন্য একটু কষ্টই হয়ে যায়। এই জন্য উনি এই কাজ ছেড়ে দিচ্ছেন। কিন্তু বাড়ির সবাই ওই কবিরাজের হাত পা ধরে কান্নাকাটি করতে থাকে। সবার এই আকুতি মিনতি দেখে কবিরাজ তাদেরকে আশ্বস্ত করেন যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য সেটা সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব যে দেখি এই সমস্যার সমাধান করতে। তখন সেই কবিরাজ বলে যে আসলে সমস্যাটা কি এটা আমাকে খুলে বলেন আগে। তখন এই আক্কাস মোল্লার বাবা সম্পূর্ণ ঘটনা কবিরাজকে খুলে বললেন। কবিরাজ সব শুনে ওনাদেরকে বললেন যে আপনারা তো অনেক দূর থেকে এসেছেন, আমার বাড়িতে মেহমান হয়ে থাকেন, আমি দেখি এই সমস্যার সমাধান আমি আজকে রাতে আমার অনুগত জিনদের সাথে আলোচনা করব, তারা যদি কোনো সমস্যার সমাধান দিতে পারে তাহলে তাই হবে। তো তার কথা মতো তারা ওই বাড়িতেই থেকে গেল। ওই রাতে কবিরাজ তাদেরকে কোনো কিছু বলে নাই, কিন্তু এর পরের দিন সকালবেলা তাদেরকে সকালে নাস্তা করার পরে সম্পূর্ণ ঘটনা বলেন যে কাল রাতে কবিরাজ তার জিনদের মাধ্যমে কি জানতে পারলেন। কবিরাজ বলতে থাকলেন যে আমি রাতে এশার নামাজের পর আমার তদবির শুরু করি, আমার কাছে থাকা শক্তিশালী একটা জিন যে সংবাদ সংগ্রহ করতে খুবই পারদর্শী, আজ পর্যন্ত আমার কোনো এমন কাজ এই জিনটা অসফল হয় নাই যে আমি তাকে করতে বলেছি ওই কাজটা সে না করে ফেরত এসেছে, কিন্তু এই প্রথম এই জিনটা আমাকে এই কাজটার কোনো তথ্য এনে দিতে পারে নাই। এই জিনটা আমাকে বলে যে উস্তাদ, আমি পাহাড়, পর্বত, সাগর এবং কি মাটির নিচ সমস্ত জায়গায় তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, কিন্তু আমার দ্বারা এই ঘটনার কোনো সমাধান বা কোনো তথ্যই সংগ্রহ করা সম্ভব হয় নাই। তখন আমি কি করি, এই বিষয়টাকে খুব একটা চ্যালেঞ্জিং হিসাবে নেই। তখন আমার সাথে
সাথে থাকা একটা শক্তিশালী জিনের সর্দারকে আমন্ত্রণ করি। সে আমার ডাকে সাড়া দেয়। সচরাচর আমি তাকে থাকি না, তবে বিপদে পড়লে তাকে ডাকতে আমি বাধ্য হই। তখন ওই জিনের সর্দারটা আমার ডাকে সাড়া দেয় এবং বলে যে কি হয়েছে, আমাকে কেন এত রাগাতে ডাকলেন? আমি তো আমার আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলাম, আপনি আমার আল্লাহর ইবাদতে কেন বেঘাত ঘটালেন? তখন এই সমস্যার সম্পূর্ণ ঘটনা সেই জিনটাকে খুলে বললাম। জিনটা সব শুনে কিছুটা সময় চুপ থাকলেন এবং আমাকে বললেন যে আমাকে একটু সময় দেন, আমি দেখি। তো তখন জিনটা চলে গেল। এর বেশ কিছু সময় পরে কবিরাজ দেখলেন যে তার সেই জিন সর্দারটা এবং কি সাথে আরো কয়েকটা জিন কবিরাজের কাছে এসে হাজির। এরপরে কবিরাজকে বলতে থাকলেন, আপনার মুখে সম্পূর্ণ ঘটনা শুনে আমি আমার গোত্রে গিয়ে আমার গোত্রের চাবুস প্রজাতির যারা তথ্য সংগ্রহ করতে খুবই পারদর্শী এমন 4টা জিনকে নির্বাচন করি, তাদেরকে আমি সংবাদ সংগ্রহ করতে পাঠাই। এরপরে তারা সংবাদ সংগ্রহ করতে বের হয়ে যায়। এর বেশ কিছু সময় পরে তারা আসে, এসে আমাকে জানায় এক ভয়ঙ্কর তথ্য। তারা যখনই এই সংবাদ সংগ্রহ করতে বের হয় তখন তারা ওই কবরস্থানের সাথে একটা যোগসূত্র খুঁজে পায়। তখন তারা এই ঘটনার তদন্ত নামে, আপনার ছেলে যেদিন সর্বপ্রথম শরীরে ক্ষত বিক্ষত হয়ে বাড়িতে ফিরে আসছিল, সেই দিন কি হয়েছিল জানেন? সেই দিন কারো সাথে মারামারি করে কিন্তু এমন হয় নাই। সেই দিন সেই কবরস্থানে একটা নারিকেল গাছে নারিকেল পাড়তে এই ছেলেটা ওঠে এবং নারিকেল গাছের অর্ধেকে উঠার পরেই কিভাবে যেন নারিকেল গাছ থেকে পড়ে যায়। আর সে ঠিক সেই নারিকেল গাছের নিচেই ছিল একটা কবর, আর এই কবরটা একটা সুইসাইড করা ব্যক্তির কবর। আর এই কবরটার উপরে পড়ে গিয়ে কবরটা ভেঙে কবরটার ভিতরে পড়ে যায়। আর কবরের ভিতরে থাকা বাঁশের কঞ্চির মাধ্যমে তার সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে যায়, একটু ব্যথাও পায়, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই। কিন্তু যেইটা হয় ওইটা যেহেতু একটা সুইসাইড করা ব্যক্তির কবর, এই কারণে 4টা ইফরিত জিন ওই কবরটাকে নির্বাচিত করে তাদের কালা জাদুর উপাসনা করার স্থান হিসাবে। সেখানে তারা কালা জাদুর চর্চা করছিল, কবরস্থানের ভিতরে বসে একটা যজ্ঞ করছিল। আর ঠিক সেই সময় ভোর দুপুর ছিল, আর এই ভোর দুপুরের সময় যখন তাদের এই যজ্ঞটা আপনার ছেলে ওই কবরে পড়ার মাধ্যমে নষ্ট হয়ে যায়, তখন তারা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তখনই তারা সিদ্ধান্ত নেয় যে ওইখানেই তাকে মেরে ফেলবে। কিন্তু দেখতে পায় এই ছেলেটা শরীরের রক্ত তাদের সাধনার সামগ্রীতে লেগে গেছে আর অনেক সামগ্রী নষ্ট হয়ে গেছে। এই কারণে তারা ভাবে এই ছেলেটাকে দিয়েই তাদের সাধনার যে সামগ্রী নষ্ট হয়েছে সেইগুলো সংগ্রহ করবে। আর এরপর থেকেই শুরু হয় এক বিভীষিকাময় অধ্যায়। তারা এই ছেলেটাকে ব্যবহার করে তাদের সেই কালা জাদুর সামগ্রী সংগ্রহ করতে থাকেন এবং এই ছেলেটাকেই ব্যবহার করতে থাকেন। আর এই কারণে এই ছেলেটা রাতে রাতে নিখোঁজ হয়ে যেত, কারণ ওই জিনগুলার প্রভাব রাতের বেলায় শুরু হতো আর রাতের বেলায় দুর্ধর্ষ ভাবে এই ছেলেটাকে দিয়ে কালা জাদুর সামগ্রী সংগ্রহ করত। আর এই কারণে একদিন তার পাশে ওই ধরনের একটা পুটলি পাওয়া যায়। এরপরে সমস্যা যেটা হয়, এই জিনগুলা যে ওই 4টা ইফরিতের সাথে যোগাযোগ করবে এইটা হচ্ছিল না, কারণ ওই ইফরিত গুলা এতটাই জঘন্য, এতটাই শক্তিশালী হয়ে গেছিল, কালো জাদুতে পারদর্শী হয়ে গেছিল, তারা খুবই শক্তিশালী। সাধারণ কোনো জিন বা পিশাচ তাদের এলাকায় প্রবেশ করে তাহলে তারা সাথে সাথেই তাকে হত্যা করে, আর মানুষ তো আরো পরের বিষয়। তো এই জিনগুলো, আমি যে 4টা জিনকে পাঠাই, তারা তো ওই এলাকায় প্রবেশ করতে পারছিল না, কারণ ওই ইফরিত গুলো শুধু তাদের গোত্রের জিনদের সাথে যোগাযোগ করত। তখন আমার ওই চাবুস জিনগুলা ওই গোত্রের একটা জিনকে খুঁজে বের করে, তার মাধ্যমে সেই 4টা পিশাচের কাছে যায়। সেই 4টা পিশাচের কাছে যাওয়ার পরে তারা সেই পিশাচগুলার কাছে এই সমস্যার সমাধান চায়। কিন্তু পিশাচগুলা বলে যে এই সমস্যার কোনো সমাধান হবে না রে, কারণ আমরা তাকে শয়তানের নামে বলি দিয়ে দিয়েছি, তার আর এইখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর তোরা যদি আমাদের কাজে কোনো ব্যত্যয় ঘটাতে চাস তাহলে তোদের পরিণতি হবে সেই জিনের মতো যেই জিনকে পাঠিয়েছিল সেই কবিরাজ। এই কথা শোনার পরে আমার জিনগুলা তাদের সাথে আর তর্কে লিপ্ত হয় না। একটা পর্যায়ে তারা ওইখান থেকে ফিরে আসে, আর ফিরে এসে আমার কাছে সম্পূর্ণ ঘটনা বলে, আর এদেরকে নিয়েই আমি তোমার কাছে এখন আসলাম। এই কথা শোনার পরে এই কবিরাজের ওস্তাদ যিনি, উনি তো আর কোনো কিছু করার সাহস করেন না, কারণ এইটা ওনার এখন আর সাধ্যের মধ্যে নাই। যেহেতু এত বড় একটা জিনের সর্দারি এই কাজটা আর করতে অস্বীকার করলেন, কারণ ওই জিনটা চায় না তার গোত্রের সাথে বা ওই জিনগুলোর সাথে কোনো যুদ্ধ হোক। আর যুদ্ধ হলে তো শুধু যুদ্ধ নয়,
অনেক প্রাণহানি, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই কারণে ওই জিন সর্দারটাও তাদের সাথে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তো ওই জিনের সর্দারটাও অস্বীকার করে দেয়। তখন তো আর কবিরাজের করার কিছুই থাকে না। কবিরাজ উনি বাধ্য হয়ে একটা পর্যায়ে এই আকাশ চাচার বাড়ির সবাইকে বলে দেয় এই কাজ তার দ্বারা সম্ভব না। আর এই কাজ শুধু তার দ্বারা না, এখন আর কোনো অন্য মানুষ দ্বারাই সম্ভব না, কারণ তারা খুবই দেরি করে ফেলছে। যদি প্রথম দিকেই তারা নিয়ে আসতো তাহলে হয়তো বা এই সমস্যাটা এতটা গাঢ় হতো না। এখন এই সমস্যাটা একদমই অন্তিম পর্যায়ে চলে আসছে। ওই পিশাচগুলো নাকি এই আকাশ মোল্লাকে শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে দিবে, আর তার সম্পূর্ণ প্রক্রিয়া একদম শেষ পর্যায়ে চলে আসছে। আর এখন যদি কেউ এই বিষয় হস্তক্ষেপ করে তাহলে তার বংশ সহ নির্বংশ হয়ে যাবে। আর তাই কবিরাজ বাড়ির সবাইকে পরামর্শ দেয় যে আকাশ মোল্লার হাত পাও আর বেঁধে রাখো না। যদি হাত পাও বেঁধে রাখো তাহলে দেখা যাবে ওই পিশাচগুলার নজর এখন তোমাদের উপরও পড়বে। এখনো পর্যন্ত শুধু আকাশ মিয়ার উপরই নজর আছে, পরিবারের আর কারোর উপরই নজর পড়ে নাই। কিন্তু যদি অন্য কারোর উপর নজর পড়ে তাহলে তার অবস্থাও আকাশ মিয়ার মতোই হবে। এই কথা বলে কবিরাজ তাদেরকে বিদায় করে দেন। সবাই হতাশা হয়ে এক বুক হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে বুকে পাথর চাপা দিয়ে সেই আকাশ মোল্লার হাত পা উন্মুক্ত করে দেন, বাঁধন খুলে দেন। হাত পা খুলে দেওয়ার পরে দেখা গেছে একটা পর্যায়ে এই আকাশ চাচা প্রতি রাতেই নিখোঁজ হয়ে যায়। আর এখন যখন নিখোঁজ হয়ে যায় তারা বাড়ির অন্য মানুষজন আর খুঁজতে বের হয় না। পরের দিন সকালবেলা দেখা যায় সেই কবরস্থান আকাশ চাচা পড়ে আছে। তখন তারা তাকে বাড়িতে নিয়ে আসে। এইভাবে বেশ কয়েকদিনই চলে, সপ্তাহখানেক। একদিন সকালবেলা এই আকাশ চাচার বাবা ঘর থেকে বের হয়ে ঘরের দরজাটা খুলেই এক চিৎকার দেন। ওনার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য দৌড়ে আসে। দেখতে পায় আকাশ চাচার ক্ষত বিক্ষত শরীর পড়ে আছে। তার শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যে এখানে আঁচড়ের চিহ্ন নাই। এইটা দেখে উনি চিৎকার মারেন। আর তার চিৎকার শুনে বাড়ির অন্য সদস্য এসে ওনারা দেখতে পায় আকাশ মোল্লার এই অবস্থা। তখন তাদের মাঝেও শোকের একটা ছায়া নেমে আসে, কারণ সবাই এসে দেখতে পায় আকাশ মিয়ার দেহে আর প্রাণ পাখি নাই। সবাই তখন শোকে ভেঙে পড়েন। এরপরে স্বাভাবিকভাবে আকাশ চাচাকে গোসল, জানাজা, দাফন সব সম্পূর্ণ করা হয়। আর এই আকাশ চাচার মৃত্যুর পরে তাদের পরিবারের সাথে কিন্তু আর কখনোই কোনো এই ধরনের ঘটনা ঘটে নাই। ঘটনাটা আকাশ চাচার সাথেই শুরু হয়েছিল এবং আকাশ চাচার সাথেই শেষ হয়ে গেল। আর আকাশ চাচাকে হতে হলো এক নরপিশাচের বলি। তো এটাই ছিল ঘটনা। আর আমরা আকাশ চাচার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। এবং এই ঘটনাটা বলতে গিয়ে নাকি এই জলিল চাচা অঝোর ধারায় কেঁদেছিলেন। আমরা জলিল চাচার জন্য দোয়া করব, কারণ তিনি একজন প্রবাসী। আর প্রবাসের মাটিতে এমনিই অনেক সমস্যা, অনেক কষ্ট বুকে চাপা থাকে। তো এরই মাঝে তার এই ভাই হারানোর বেদনাও আরেকটা কষ্টদায়ক ব্যাপার। আর আমরা আমিনুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ঘটনা, লোমহর্ষক একটা ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ আমিনুল ভাই, আপনার কাছ থেকে আমরা আরো ঘটনা পাওয়ার প্রত্যাশা করছি। তো এই ছিল আজকের আয়োজন। প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের আজকের এই ঘটনাটি? আশা করব আজকের এই ঘটনাটি আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দিতে সক্ষম হয়েছে। যদি ঘটনাটি আপনাদেরকে ভয় শিহরণ দিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ঘটনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও পোস্ট করে জানাতে পারেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান, অথবা এই ঘটনাটা কেমন লাগলো তার রিভিউ পোস্ট করে জানাতে পারেন। তো প্রিয় লিসেনার, আপনাদেরও যদি এমন ধরনের ঘটনা জানা থাকে অথবা আপনাদের সাথে ঘটে থাকে তাহলে আমাকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারবেন horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো আর কথা বাড়াবো না, বিদায় নিব। আজ এই পর্যন্তই থাকলো। আবারও হাজির হচ্ছি আগামী শনিবার। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান ভাই। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার কোন একটি গ্রামে। সঙ্গত কারণ ওনার গ্রামের নাম শেয়ার করতে নিষেধ করেছেন। উনি এই ঘটনাটি শুনেছিলেন ওনার দাদার কাছ থেকে। আর এই ঘটনাটি যখন ঘটে তখন ওনার দাদার বয়স আনুমানিক 13 কি 14 বছর। আর এই কারণে এই ঘটনাটির সময়কাল নির্দিষ্ট করে বলা যায় না, বেশ আগের একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল দাদার গ্রামের এক লোকের সাথে। ওনার নাম ছিল চান মিয়া। এই চান মিয়া পেশায় একজন কৃষক ছিলেন। আর এই কৃষিকাজের পাশাপাশি উনি কয়েকটা গরু পালতেন। ফসলের জমিতে উনি ধান শস্য আবাদ করতেন আর উনি এই গরু বাছুর নিয়ে ভালোই দিন পার করছিলেন। তো ওনাদের আবার একটা জমি ছিল, এই জমিটা ফসলি মাঠ থেকে বেশ
কিছুটা দূরে, আর ওই জমিটা ফসলি মাঠ থেকেও বেশ উপরে। এই কারণে ওটাকে ভিটা বলতো। আর ওই ভিটাটা পরিত্যক্ত হয়ে পড়েছিল অনেক বছর। ওই জায়গাতে শুধু চানমিয়ার জায়গা ছিল, ব্যাপারটা এরকম না, আরো অনেকের জায়গা ছিল, কিন্তু ওই জায়গাটা পরিত্যক্ত হওয়ার কারণে এলাকার ছেলে পেলে গুড়াগাড়ারা সব খেলার মাঠ হিসাবে ওই জায়গাটাকে বানিয়ে ফেলছিল। একবার কি করলেন, উনি ওই জমিটা প্রস্তুত করলেন এবং ওইখানে পিপল চাষ করলেন। এই পিপল হলো তখনকার মরিচের বদলে এটা একটা ঝাল জাতীয় শস্য। আর তখন মরিচ বাংলাদেশে এরকম প্রচলন ছিল না, তখন এই পিপলের ঝাল সবাই ব্যবহার করতো। তো এই পিপল খেতি করলেন, দেখে গেল ওই বছর তার ওই জায়গায় অধিক পরিমাণে পিপলের আবাদ হলো, মানে ভালো ফলন হলো। আর ওই বছর অলৌকিক ভাবে পিপলের দামও বেশ চওড়া গেল। উনি তো বেজায় খুশি, কারণ ওই বছর পিপলের দামও অধিক আর ওনার জমিনে ভালো ফলন হয়েছে এই পিপলের। এই কারণে উনি বেজায় খুশি। কিন্তু বিপত্তি বাঁধলো এক জায়গায়। দেখা গেছে রাতের বেলা ওই পিপলের জমি থেকে অধিক পরিমাণের পিপল চুরি হতে শুরু করলো। এখন যেহেতু পিপল চুরি হতে শুরু করলো, এই কারণে উনি বেশ চিন্তায় পড়ে গেলেন এবং একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে ওইখানে পাহারা দিবে। কিন্তু ওই জায়গাটা ছিল জঙ্গলাকীর্ণ। এই জমিনের এক পাশে বয়ে গেছে কাঁচা মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে ফসলি মাঠে যায়, আর আরেক প্রান্তে কিন্তু জঙ্গল। আর এই জঙ্গলটা বেশ মোটামুটি বড় আকারের জঙ্গলই। ওইখানে সাধারণত কেউ যায় না, এমনি গাছগাছালি হয়ে ঝোপঝাড় হয়ে জঙ্গলের মতো হয়ে থাকে। যাই হোক, উনি ওইখানে ওই জমিন লাগোয়া মাঠের কাছে একটা ছোট্ট টং ঘরের মতন ঘর বানালেন অস্থায়ী। ওই ঘরের মধ্যে উনি থাকবেন চিন্তা করছেন। এরপরে উনি পাহারা বসালেন। তবে প্রথম রাতে উনি কোনো কিছুই দেখতে পেলেন না, অস্বাভাবিক কিছু। সবকিছুই স্বাভাবিক। ওই রাতে চুরিও হলো না। উনি চিন্তা করলেন যেহেতু উনি পাহারা বসাইছেন, এই কারণে চোরেরা সতর্ক হয়ে গেছে, তাই আসে নাই। কিন্তু এই কারণে যদি পাহারা বন্ধ করে দেই তাহলে আবারও চুরি করবে। তাই উনি ওইখানে প্রতি রাতেই যেতে থাকলেন। তো একটা পর্যায়ে উনি চিন্তা করলেন যদি ওনার পালের গরুগুলাকে এনে মাঠের মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে তো রাতের বেলা এই গরুগুলা ঘাস খেতে পারবে, তাদের জন্য আর ঘাস কেটে বাড়িতে নিতে হবে না। তো যেই চিন্তা সেই কাজ, গরুগুলাকে এনে মাঠে ছেড়ে দিয়েছেন এবং রাতের বেলা সেই ছোট্ট টং ঘরে বসে উনি জমিতে লক্ষ্য রাখছেন। আশেপাশে পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে। এরই মাঝে উনি দেখতে পান ওই যে জমির অপর প্রান্তে যেই দিকে জঙ্গল, ওই দিকে কয়েকটা লোক গোল হয়ে বসে আছে, আবার তাদের মাঝখানে একটা হারিকেন আলো জ্বলতেছে। এটা দেখে উনি চিন্তা করেন কি ব্যাপার, এইখানে লোক আসলো কই থেকে। এই চিন্তা করে উনি আস্তে আস্তে ওই দিকে রওনা শুরু করলেন। উনি প্রথমে ভাবলেন হয়তোবা চোর আসছে ওনার এই পিপল চুরি করতে, কিন্তু উনি কিছুটা সামনে যাওয়ার পরেই উনি লক্ষ্য করলেন যে এই লোকগুলা সাদা পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি পরিহিত এবং 5 জন গোল হয়ে বসে কি যেন খাচ্ছে। সামনে অনেক ধরনের খাবার, নানা ধরনের সুস্বাদু খাবার আর কি সামনে রাখা। এটা দেখার পরে চানমিয়া যখন জিজ্ঞেস করবেন কে আপনারা, তখনই ওইখান থেকে একটা লোক সামনে এসে চানমিয়াকে উদ্দেশ্য করে সালাম দেয় এবং তাদের সাথে খাওয়া দাওয়া করতে আমন্ত্রণ জানায়। তখন চানমিয়া চিন্তা করে কে এই লোকগুলা এই জঙ্গলের এখানে বসে, তারা কি করে। এটা ভাবতে ভাবতে একটা লোক কি করলো, এই চানমিয়ার হাত ধরে জঙ্গলের দিকে নিয়ে যেতে শুরু করলো। জঙ্গলের ভিতরে ঢুকতেই চানমিয়া তো অবাক। দেখা গেল এই জঙ্গলের ভিতরে 3 কোণা বিশিষ্ট একটা ছাউনি পেতে রাখা, আর এই ছাউনির ভিতরে একটা টিমটিমে হারিকেন জ্বলছে। ওনাকে সেই ছাউনির ভিতরে নিয়ে গেলেন সেই একটা লোক। তখন ছাউনির ভিতরে যাওয়ার পরে ওই লোকটাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন কে আপনারা, এখানে কি করতেছেন। তখন ওই লোক এই চানমিয়াকে বলতে থাকলেন এই জঙ্গলের ওই পারেই একটা ফকির টাইপের পীর ঘোষের একটা লোক ছিল, আর আজ নাকি তার মৃত্যুবার্ষিকী, আর তারা নাকি সেই লোকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করছে আর এইখানেই খাওয়া দাওয়ার আয়োজন করছে। তার মুখে এই কথা শোনার পরে চানমিয়ার মনে পড়ে যে ওই জায়গায় একটা লোক ছিল অনেক বছর আগে পীর ঘোষের, সে নাকি অনেক কবিরাজি বিদ্যায় পারদর্শী ছিল, আধ্যাত্মিক চিকিৎসা করত। এখন অবশ্য তার বাড়িও নাই, ওইখানে অন্য অন্য বাড়ি হয়ে গেছে, আর হয়তোবা এরা তার শিষ্য ছিল, তারা এসে তার মৃত্যুবার্ষিকী পালন করতেছে। এইটা মনে করে উনি কিছুটা নিশ্চিন্ত হলেন। তো উনি এইসব 7-5 ভাবতে ভাবতে দেখলেন যে ওইখানে আরো একটা লোক একটা পেয়ালার মধ্যে করে অনেক ধরনের খাবার সাজিয়ে নিয়ে আসছে, আর এই চানমিয়াকে উদ্দেশ্য করে বলছে যে এগুলা খেতে। চানমিয়াও তো বেশ খুশি, নানা ধরনের খাবার, আর এত খাবার দেখে সে লোভ সামলাতে পারে নাই, সে ওই খাবারগুলা খেতে থাকে। তো খাবার খেতে খেতে তাদের সাথে আরো নানা ধরনের কথা হয়। কথার একটা পর্যায়ে জানতে পারে তারা এখানে 7 দিন থাকবে, আর 7 দিন তারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দোয়া দুরুদের আয়োজন করবে। এরপরে তারা চানমিয়াকে জিজ্ঞেস করলো যে সে এখানে কি করছে এত রাতে। তখন চানমিয়া বলল যে তার এই পিপল ক্ষেত সে পাহারা দিতে আসছে, সাথে করে গরুগুলা নিয়ে আসছে, আর আগামী তো পাহারা দিতে আসবে।
চাঁদ মিয়ার মুখ থেকে এই কথা শুনে তারা আগামী দিনগুলোতেও যাতে চাঁদ মিয়া তাদের সাথে আসে এই আমন্ত্রণ জানালেন। চাঁদ মিয়া তখন খুশি হয়ে তাদের এই আমন্ত্রণে সম্মতি জানালেন। এরপরে চাঁদ মিয়ার খাওয়া দাওয়া শেষ হলে চাঁদ মিয়া ওইখান থেকে আরো কিছুক্ষণ গল্প করে চলে আসলেন। চলে আসার আগে ওই লোকগুলো বললেন যে তোমার আর আজকে পাহারা দিতে হবে না, তুমি তোমার গরুগুলা নিয়ে বাড়িতে চলে যাও, আমরা তো এখানে আসি। এরপরে চাঁদ মিয়া ওইখান থেকে চলে আসার কিছুক্ষণ পরে চাঁদ মিয়া দেখলেন যে ওনার শরীরটা কেমন ঝিম লাগতেছে। তখন চাঁদ মিয়া চিন্তা করলেন, না বাড়িতে চলে যায়, আজকে আর চোর আসবে না, আর তারা তো এখানে আসেই, আর তো কোনো ভয় নেই। তো যে চিন্তা সেই কাজ। গরুগুলাকে নিয়ে যখন বাড়িতে যাবে দেখে গেছে চাঁদ মিয়ার তো 5টা গরু ছিল। 4টা গরু এক জায়গায় একসাথে ঘাস খাচ্ছে, আর তাদের থেকে একটা গরু কিছুটা দূরে, কিন্তু ওই গরুটা একটু অদ্ভুত ধরনের আচরণ করছে। যেমন ওই গরুটা চাঁদ মিয়াকে দেখে বেশি লাফালাফি করতেছে, এক রকমের গুঙ্গানির শব্দ করতেছে, এক অন্যরকম আচরণ আর কি। এটা তার পরিচিত না, কারণ এই গরুগুলা খুবই শান্ত, আর চাঁদ মিয়ার সাথে কখনই এমন ধরনের আচরণ করে না। চাঁদ মিয়া চিন্তা করে যে কি হইল গরুটার। এরপরও সে অনেক কষ্টে সেই গরুটা সহ বাকি 4টা গরু নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। একটা পর্যায়ে বাড়িতে পৌঁছে গিয়ে যখন গোয়াল ঘরে গরুগুলা ঢুকাবেন তখন একটা বিপত্তি দেখা গেল 4টা গরু গোয়াল ঘরে ঠিকই ঢুকে গেল, কিন্তু ওই যে একটা গরু মাঠে যেটা অস্বাভাবিক আচরণ করতেছিল ওইটা কোনোভাবেই গোয়াল ঘরে ঢুকতে রাজি না। একটা পর্যায়ে চাঁদ মিয়া চিন্তা করলেন, থাকো, এটা যেহেতু গোয়াল ঘরে যেতে চাইতেছে না, তো এটারে বাহিরে বাইদা রাখি গাছের সাথে। এরপরে ওই গরুটাকে বাহিরে গাছের সাথে বেঁধে রেখে চাঁদ মিয়া ঘরে গিয়ে ঘুমাই গেলেন। পরের দিন সকালবেলা ওনার স্ত্রী চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভেঙে উনি জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ওনার স্ত্রী বলে যে গোয়াল ঘরে 4টা গরু কেন, আর একটা গরু কোথায়? তখন বললো ওই গরুটা তো যে বাহিরে পেয়ারা গাছের সাথে বেঁধে রাখছি, গরুটা কোথায় যাবে, এখানেই তো আছে। স্ত্রী বলে কই বাহিরে গরু তো 4টা, আর তো কোনো গরু নাই। চাঁদ মিয়া জলদি করে উঠে দেখে যে সত্যি আর একটা গরু নাই। তখন সেই গরুটাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে, চিন্তা করে বাহিরে বেঁধে রাখছিলাম, কোনোভাবে গরুটা কোথাও পালিয়ে গেল নাকি। এই চিন্তা করে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কোথাও সেই গরুর কোনো সন্ধান পাওয়া গেল না। তো যাই হোক, এভাবেই সারাদিন কাটলো। এর পরের দিন সন্ধ্যাবেলা আবার সেই 4টা গরু নিয়ে সেই পিপল খেতে পাহারা দেওয়ার উদ্দেশ্যে চলে গেলেন। তো গরুগুলো আগের মতোই মাঠে ছেড়ে রাখা। এরপরে পিপল ক্ষেত পাহারা দিতেছেন। একটা পর্যায়ে আবার সেই গতকালকের মতোই সে অনুভব করলেন মাঠের ওই কোনায় কিছুটা আলো দেখা যাচ্ছে। তখন ধীরে ধীরে সেই দিকে আগায় গেলেন। দেখলেন যে গতকালকের মতন 5জন মানুষ ওইখানে সেম ভাবে বসে আছে। সেম ভাবে তাকে সেই জঙ্গলের ভিতরে সেই ছাউনি ঘরের ভিতরে নিয়ে গেলেন। কিন্তু আজকে তারা চাঁদ মিয়াকে একটা আংটি উপহার দিলেন, তার হাতে পরিয়ে দিয়ে বললেন যে এই আংটির কথা কাউকে বলবে না, আর আমাদের সাথেও যে তোমার দেখা হয় এই কথাও কিন্তু কাউকে বলবে না। যদি এই কথা বলো তাহলে তোমার বড় ধরনের ক্ষতি হবে। চাঁদ মিয়া ততক্ষণে বিষয়টা বুঝতে পারছে যে এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা হয়তোবা অশরীরী জিন, আর তারা কোনো খারাপ জিন না, তারা ভালো জিন। আর চাঁদ মিয়াকে তারা উপকার করতে চায়, তাদের ব্যবহার আচারে তাই বোঝা যাচ্ছে। তো এইটা বুঝার পরে চাঁদ মিয়া আর বেশিক্ষণ ওইখানে থাকলেন না, চলে আসলেন। চলে আসার পরে গতকালকের মতন আজকেও সেম ঘটনা। 3টা গরু এক জায়গায়, আরেকটা গরু আলাদাভাবে, ওইটার কিরকম অস্বাভাবিক আচরণ। এরপরে চাঁদ মিয়া যেভাবে হোক জোর জবরদস্তি করে 4টা গরু বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু আজকেও সেম গতকালকের মতো 3টা গরু গোয়াল ঘরে ঢুকে গেল, একটা গরু কোনোভাবেই গোয়াল ঘরে ঢুকতে রাজি না। তখন বাধ্য হয়ে আবার সেই পেয়ারা গাছের সাথে এটাকে বেঁধে রেখে আবার যায় ঘুমায় পড়ে। কিন্তু আজকে সকাল হয়ে যায়, চাঁদ মিয়া আর ঘুম থেকে ওঠে না। চাঁদ মিয়াকে অনেক ডাকাডাকি করে যে আজকে একটা গরু মিসিং, গরুটাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু চাঁদ মিয়ার ঘুম ভাঙে না। দীর্ঘ সময় পর আনুমানিক বেলা 1টা-1:30টার দিকে চাঁদ মিয়ার ঘুম ভাঙলে চাঁদ মিয়ার স্ত্রী তার সাথে তো রাগারাগি চিল্লাচিল্লি যে গরু নাই, সেই রকম দিনভর ঘুমাইতেছে, গরু নিরুদ্দেশ। তখন চাঁদ মিয়া উঠে কিছুটা দুর্বল শরীর নিয়ে এলাকার আশেপাশে গরুটা খোঁজ করতে থাকে। চাঁদ মিয়ার অনেক শরীর খারাপ হয়ে যায়। এরপরে চাঁদ মিয়া 2 দিন কোথাও বের হয় না, পাহারা দিতেও যায় না। এরপর 2 দিন পর শরীরটা একটু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এই 2 দিনের মাঝে ওনার স্ত্রী কিন্তু হাতের এই আংটিটার কথা জিজ্ঞেস করছিল। চাঁদ মিয়া তো হাতে আংটি দিত না, হঠাৎ একটা আংটি দেখে এই আংটির কথা জিজ্ঞেস করলে চাঁদ মিয়া বলে যে এটা সে রাস্তায় পাইছে, তখন হাতে দিয়ে রাখছে। এমনি এইসব কথা বলে আর কি এই বিষয়টাকে কাটিয়ে নিয়ে যায়, কিন্তু ওই 2 রাতের কথা কিন্তু কোনোভাবেই সে বলল না। এরপরে 2 দিন পর আবার সেই পিপল ক্ষেত পাহারা দিতে যায়। যাওয়ার পর দেখে সেই রাতের বেলা ওইখানে আবার আলো, সেইখানে যাওয়ার পর আবার সেই লোকদের সাথে দেখা। জিজ্ঞেস করে তারা কেন আসলো না 2 দিন, তখন বললো যে শরীরটা একটু খারাপ গেছে, তাই আসে নাই। এরপরে তারা চাঁদ মিয়ার সাথে নানান ধরনের আলাপ আলোচনা করে। চাঁদ মিয়াও তাদের সাথে কেমন একটা মোহগ্রস্তের মতো তাদের সাথে গল্পও করতে থাকে। এরপর আবার যখন বাড়িতে যাবে সেই আগের মতোই আচরণ। সেই গরু একটা আলাদাভাবে থাকে, বাকি 2টা থাকে এক জায়গায়। এগুলা কিন্তু চাঁদ মিয়া কোনো অস্বাভাবিক ব্যাপার গণ্য করে নাই। চাঁদ মিয়া এইগুলাকে স্বাভাবিক ব্যাপার হিসাবে গণ্য করছে।
তো এরপর চাঁদ মিয়া আবার বাড়িতে যায়, দেখা যায় পরের দিন আরো একটা গরু মিসিং। এইভাবে প্রায় 3টা গরু মিসিং হওয়ার পরে আর চাঁদ মিয়ারও ইদানিং অনেক পরিবর্তন লক্ষ্য করে। তার আচরণ কেমন আগের থেকে অনেক কর্কশ হয়ে গেছে, সবার সাথে খারাপ ব্যবহার করে, আবার সব সময় ঘুমায় কাটায়, সারাদিন ঘুমায় থাকে, আবার কেমন যেন দুর্বল দেখা যায়। তো শেষের দিন যখন এই ঘটনা ঘটলো, মানে 2 দিন পর যেই দিন পাহারা দিতে গেল, এরপর যখন গরুটা উধাও হয়ে গেল, ওই দিন বিকালবেলা হঠাৎ চাঁদ মিয়া রক্ত বমি শুরু করে। সারাদিন তো সে ঘুমাইছে, যখন উঠছে তখন তার শরীরটা অনেক খারাপ ছিল। এক পর্যায়ে সন্ধ্যার কিছুক্ষণ আগে সে রক্ত বমি করতে করতে বেহুশ হয়ে যায়। তখন কি করবে দিশা না পেয়ে তাদের গ্রামেরই একটা কবিরাজ, যে অনেক বয়স্ক, মোটামুটি ভালোই নাম করা একটা কবিরাজ, তার কাছে যায় এই চাঁদ মিয়ার বউ। তার কাছে যাওয়ার পরে তার কাছে যেই বিষয়গুলো সন্দেহ মনে হয় সব বিষয় খুলে বলে। সেই কবিরাজ এই বিষয়টা শোনার পরে চাঁদ মিয়ার স্ত্রীকে বলতেছে, ব্যাপারটা তো বেশ অন্যরকম মনে হইতেছে, বেশ একটা রহস্যময় ঘটনা মনে হইতেছে, তোমার বাড়িতে আমাকে যেতে হবে, তারপরে চাঁদ মিয়ার মুখ থেকে এই বিষয়টা শুনতে হবে, তুমি এখন বাড়িতে চলে যাও, আমি এশার নামাজের পরে তোমাদের বাড়িতে আসবো। এই কথা বলে চাঁদ মিয়ার বউকে বিদায় করে দেয়। কিন্তু ওই দিন এশার নামাজের পর কবিরাজ আসলো না, আর এই দিক দিয়ে চাঁদ মিয়া কোনো একটা মোহর টানে সেই জমিতে পাহারা দিতে চলে গেল তার বাকি 2টা গরু নিয়ে। সন্ধ্যার আগেও কিন্তু তার শরীর অনেক খারাপ ছিল, কিন্তু এখন চাঁদ মিয়া দিব্যি সুস্থ এবং সে ঠিক গরু নিয়ে পাহারা দিতে চলে গেছে। এর পরের দিন দেখা গেছে সেই একইভাবে তার আরেকটা গরু উধাও, আর সেই রাতেও তাদের সাথে দেখা। কিন্তু এর পরের দিন বিকালবেলা আসরের পরে সেই কবিরাজ তাদের বাড়িতে আসলো। সেই কবিরাজ আসার পরে চাঁদ মিয়াকে উদ্দেশ্য করে বলতেছে, কিরে চাঁদ মিয়া, ভালোই তো খাওয়া দাওয়া হইতেছে, আর তোর হাতে এটা কি দেখা যায়? তখন চাঁদ মিয়া কইতেছে, খাওয়া দাওয়া হইতেছে, কি বলেন? কয়, তুই এখনো সবকিছু লুকায় রাখবি? তোর এত ক্ষতি হয়ে যেতে তারপরও তুই বুঝতে পারত না তোর সাথে কি করতেছে? তুই কি বুঝতে পারত না তুই কার পাল্লায় পড়ছস? তুই এখনো কিন্তু আমার কাছে সবকিছু খুললা কহ, আর তা না হইলে সব শেষ হয়ে যাবো বলতে তুই তোর জীবনটা পর্যন্ত হারায় ফেলবি রে। তুই এমন কিছুর একটা খপ্পরে পড়ছস, মায়াজালে পড়ছস, এই কারণে তুই সব কিছু হারায় ফেলবি। আর তোর এই হাতের আন্টি, এটা কি সত্যি আন্টি মনে করতেছস? যদি বিশ্বাস না হয় দেখ তো, এটা একটু টাচ করে দেখ। চাঁদ মিয়া যখন ওইটা টাচ করে দেখে এটা মাটির মতো ঝরঝরে এক খুললে হাতের থেকে পড়ে গেল। এইটা দেখে চাঁদ মিয়া তো একদম স্তব্ধ হয়ে যায়, আর তারপরে কবিরাজের কাছে হাত পা ধরে কান্নাকাটি শুরু করে যে, কবিরাজ মশাই আমার বাঁচান। কবিরাজ তখন হালকা মুচকি এসে বলতে থাকেন, আমি সবকিছু আগে থেকে জানি রে, তুই যেগুলার খপ্পরে পড়ছস এগুলা সাধারণ কোনো পিশাচ না, এগুলা বামন পিশাচ, আর এগুলা খুবই শক্তিশালী, আর তারা তো একসাথে 5 জন, আর তুই 5টা পিশাচের খপ্পরে পড়ছস। আর প্রতি রাতে যে তোরে খাবার খাওয়া এগুলা কি জানস? এগুলা হচ্ছে পাহাড়ি বিষাক্ত ইঁদুর, আর এই পাহাড়ি ইঁদুর গুলাই তাকে একমাত্র খাবার। আর প্রতি রাতেই তোর একটা করে গরু তারা ওই পিশাচ গুলারা নিয়ে যায়, নিয়ে তারা সেই জঙ্গলের মাঝে আরাম করে খায়। আর একটা গরু তুই নিয়ে আসস, দেখস ওই গরুটা একটু অন্যরকম আচরণ করে, মূলত তাদের মাঝেই একটা পিশাচ তোর এই গরুর রূপ ধরে থাকে। আর তুই বাড়িতে নিয়ে আসস, এটা কোনোভাবেই গোয়াল ঘরে যায় না, এই গাছের সাথে বাইদা রাখস, তখন রাতের বেলা এই পিশাচটা এখান থেকে চলে যায়, এরপরে তোর ওই গরুটারে 5টায় মিল্লা খায়। এই কথা শোনার পরে বাড়ির সবাই তো ভয়ে শিউরে ওঠে। তারপরে বলতে থাকে, এর প্রতিকার কি? কবিরাজ বলে, এর প্রতিকার, তোরা কি এর প্রতিশোধ নিতে চাস নাকি তোরা এর ক্ষতিপূরণ চাস? তোরা যদি এর প্রতিশোধ নিতে চাস তাহলে আমার মনে হয় না এই প্রতিশোধ নেওয়া সম্ভব, কারণ এই পিশাচগুলা, বামন পিশাচগুলা খুবই শক্তিশালী হয়। আমি যদি 5টা মেরেও ফেলি তাহলে তাদের দূর সম্পর্কের আত্মীয় আইসা তাদের বংশ নির্বংশ করে দিতে পারে। এর একমাত্র প্রতিকার হইল তাদের থেকে কোনো একটা ভাবে ক্ষতিপূরণ নেওয়া যায় নাকি দেখতে হবে। তখন ওই চাঁদ মিয়া রাজি হয় যে ক্ষতিপূরণ নিয়ে নিবে তারা। তখন কবিরাজ চাঁদ মিয়াকে একটা দড়ি দেয়, 1 বোতল পানি পরে দেয়। এরপরে চাঁদ মিয়াকে তদবির করে, বলে যে আজ রাতে তুই যাবি সেখানে, আর যাওয়ার পরে দেখবি সেখানে সেই আগের মতোই তারা আছে, কিন্তু আজ রাতে যদি তোকে কোনো খাবার দেয় ভুলও খাবি না। আর একইভাবে সেই একটা গরুকে তুই নিয়ে আসবি, নিয়ে আসে এটাকে কিন্তু গোয়াল ঘরে ঢুকাবি না, এই গরুটাকে এই আমার দেওয়া রশিটা দিয়ে বেঁধে ফেলবি। বেঁধে ফেলার পরে আমার দেওয়া এই পানিটা তার গায়ে ছিটাই দিবি, এরপরে দেখতে পারবি খেলা। কিন্তু মনে রাখিস ভুলেও যাতে তাদের শরীরে বা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না। যদি কোনোভাবে তাদের ক্ষতি করার চেষ্টা করস তাহলে মনে রাখিস যতদিন পর্যন্ত ওই বামন পিশাচ বাইচা থাকবো ততদিন পর্যন্ত
এর আক্রোশ তার ভিতরে থেকেই যাইব, একদিন না একদিন এর প্রতিশোধ সে নিবই। এই কথা বলে চাঁদ মিয়াকে সতর্ক করে দেয়। এরপরে চাঁদ মিয়া কবিরাজের কথা মতো সেই রাতের বেলা আবার যায়। যাওয়ার পরে দেখে সেই আগের মতোই সবকিছু। আজ রাতে তো একটা গরু, একটা গরু মাঠের এক কোনায় দাঁড়ায় আছে আর কেমন যেন রাগে ফোঁস করতেছে। এরপরে চাঁদ মিয়া সেই একটা গরুকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে সেই পেয়ারা গাছের সাথে বেঁধে রাখে। এরপরে ঘর থেকে সেই রশিটা বের করে যখনই গরুর গলায় বেঁধে ফেলে, তখনই গরুটা লাফালাফি আর এক রকমের ফোঁস শব্দ করতে থাকে। মনে হইতেছে বাড়ির উঠানটা একদমই চষে ফেলতেছে। আর এরপরে যখন ওই বোতলের পানিটা গরুর গায়ে ছিটায় দেয়, তখনই একবারে শান্ত হয়ে যায়। আর ওই গরুটা থেকে ধীরে ধীরে কুচকুচে কালো আর বামন আকৃতির একটা মানুষের অবয়ব ধারণ করে। মনে হচ্ছে ওই জায়গাতে অন্ধকারের মধ্যে আরো একটা অন্ধকারের দলা এখানে আছে, এমন একটা জিনিস। এটা দেখে তো সবাই ভয়ে হিম হয়ে যায়। তারপর চাঁদ মিয়া ওই জিনিসটার কাছে গিয়ে কথা বলতে শুরু করে যে, আমার এত বড় ক্ষতি কেন করলি তোরা? আমি গরিব মানুষ, আমি চাষাবাদ করে খাই, আমি দিন মজুরি করে খাই, তোরা কেন আমার এত বড় ক্ষতি করলি? এখন আমার ক্ষতিপূরণ দিয়ে তারপরে এখান থেকে যাবি। আর যদি ক্ষতিপূরণ না দেয় তাইলে এখান থেকে কোনোভাবেই তোর মুক্তি নাই। কিন্তু ওই পিশাচটায় কর্কশ কণ্ঠে বলতে থাকে, আমাকে ছাইড়া দে, আমাকে ছাইড়া দে, তা না হইলে ভালো হইব না, তোর বংশ শুদ্ধা নির্বংশ করে ফেলবো, আমারে চিনস না তোরা একদম শেষ করে দিব। এই কথা বলে তখন তো চাঁদ মিয়া বেশ ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে পাশে থাকা গোয়াল ঘরের ঝাপবাঁধার লাঠিটা নিয়ে এসে বেধড়ক পিটানি শুরু করে। পিটাতে একটা পর্যায়ে চাঁদ মিয়া নিজেই হরান হয়ে যায়। কিন্তু ওই জিনিসটা সেই উচ্চ স্বরে বলতে থাকে, কাজটা ভালো করলি না, আর এখনো সময় আছে, আমার ছেড়ে দে, আর তা না হলে তোদের পুরো বংশ নির্বংশ হয়ে যাবো। তোরা কি ভাবছস এত সহজে পার পাবি? আমার আত্মীয় স্বজন যদি জানতে পারে, তোদের পুরো গোষ্ঠীটাই নির্বংশ করে দিব। এই কথা বলার পরে চাঁদ মিয়ার বউ সে খুব ঘাবড়ে যায়। তখন ওই পিশাচটার গলার থেকে ওই দড়িটাকে উন্মুক্ত করে দেয়। আর দড়িটা উন্মুক্ত করে দেওয়ার পরে পিশাচটা কোথায় যেন মিলায় যায়। এর পরের দিন যখন কবিরাজ আসে তাদের বাড়িতে, তখন এই সমস্ত ঘটনা বলার পরে কবিরাজ বলে, হাই কাজটা কি করছস? এই জিনিসটারে তোরা এইভাবেই মুক্তি দিস, আর এখন তো মনে হয় না এই চাঁদ মিয়ার বাঁচার কোনো উপায় আছে। তখন তো সবাই হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে যে এখন তাইলে উপায় কি? ওই জিনিসটা তো রাতের বেলা আমাকে খুব ভয় দেখাইছে, আমরা ভয়ের চোটে জিনিসটারে মুক্তি করে দিছি, এখন কি করণীয়? তখন কবিরাজ চাঁদ মিয়াকে কিছু তদবির দেয়, বলতে থাকে এই তদবির সব সময় করতে হবে, যদি এই তদবির মিস হয় তাহলে মনে রাখিস তোর বিপদ ঘনে আসবো, আর তোর জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে যদি চলতে থাকস তাইলে একটা সময় দেখা গেছে হয়তো বা এই পিশাচটার হাত থেকে রক্ষা পেলেও পাইতে পারস। এরপরে চাঁদ মিয়া এই কবিরাজের দেওয়া নানান ধরনের তদবির করতে থাকে। রাতের বেলা কোথাও বের হয় না, একদম নামাজ কালামে বান্দা হয়ে যায়, ইসলামী জ্ঞান অর্জন করতে থাকে। একদিন কি হয়, এই চাঁদ মিয়া এক হাটে যায়, কিন্তু সেই হাট থেকে ফিরতে চাঁদ মিয়ার অনেকটা রাত হয়ে যায়। আর রাতের বেলা যখন ফিরবে তখন ওই ফসলি জমির মাঠ দিয়ে সেই জঙ্গলের পাশের রাস্তা দিয়ে আসতে হবে। এখন চাঁদ মিয়া তো রাতের বেলা আসতেছে, যখন ওই জঙ্গলের কাছে আসে তখন ওই যে বামন আকৃতির অবয়বটা তার সামনে চলে আসে। এটা কিন্তু তার পিছন ছাড়া নাই, কিন্তু এতদিন নামাজ কালাম পরে আবার ঠিক মতো তদবির করে আর রাতের বেলা বের হয় না, এই কারণে ওই পিশাচটা তার কোনো ক্ষতি করতে পারে না, তাকে ঠিক মতো বাটেও পায় না। কিন্তু আজকে তো লাগুর পেয়ে ফেলছে। এখন তো পিশাচটা হুমকি দিতে থাকে, এখন কোথায় যাবি? তোকে তো অনেক দিন পর পাইছি রে, আজকে প্রতিশোধ নিমো, আমাকে যেই মারটা দিছস সেই মারের বদলা আজকে নিমো। এই কথা বলতে বলতে ওই পিশাচটা চোখ দুটা লাল টকটক হয়ে যেতে থাকে আর তার ভিতর থেকে একটা গড়গড় শব্দ ভেসে আসতে থাকে। কিন্তু চাঁদ মিয়া ভয় পায় না, তিনি তো ওই কবিরাজের দেওয়া তদবির মুখস্থ করে রাখছেন এবং তার সারা শরীরটাকে বন্ধ করে রাখছেন। তখন চাঁদ মিয়াও সেই পিশাচটার উদ্দেশ্যে বলতে থাকে, তুই আমার কিছুই করতে পারবি না শয়তান, আল্লাহর রহমত আমার সাথে আছে, আল্লাহর রহমত সাথে থাকলে তুই কিছুই করতে পারবি না, তোর মতো এই নরকের কীট আমার কিছুই করতে পারবি না। এই কথা বলার পরে জিনিসটা চাঁদ মিয়ার উপর মনে হলো ঝাঁপিয়ে পড়লো। চাঁদ মিয়াও নিজের সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। একটা পর্যায়ে চাঁদ মিয়াকে অনেক মারতে থাকে, আর চাঁদ মিয়ার শরীরটা তো বন্ধ, এই কারণে চাঁদ মিয়াকে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারে না। আর চাঁদ মিয়াও তখন আল্লাহর নাম নিয়ে নিজের আত্মরক্ষার্থে ওই জিনিসটার সাথে ঝাঁপিয়ে পড়ে। দুইজনের তুমুল লড়াই হতে থাকে, কিন্তু চাঁদ মিয়া পিশাচটার সাথে বেশি একটা সুবিধা করতে না পারলেও যতটুকু সম্ভব চেষ্টা করতেছিল। একটা পর্যায়ে কি হয়, আল্লাহর একটা রহমতে চাঁদ মিয়ার হাতে ওই পিশাচটা চুল চলে আসে। যখন চুল চলে আসে, চাঁদ মিয়া শক্ত করে চুল যখন ধরে তখন পিশাচটা বলে ওঠে, এই স্যার খবরদার চুল ধরবি না স্যার। এই কথা যখন বলে ওঠে পিশাচটা, তখন তো চাঁদ মিয়া বুঝে যায় এই চুলই হলো পিশাচটার সবচেয়ে
সবচাইতে দুর্বল জায়গা, আর এই চুল ছেড়ে দিলে পিশাচটা আবার তার উপর ঝাঁপায় পড়বে। এই কারণে পিশাচটার চুলগুলো আরো শক্ত করে ধরে এবং পিশাচটাকে বলতে থাকে যে আজকে দেখমু তোরে কে বাঁচায়। একটু পরে হবে ফজরের আজান, আর তুই এইভাবেই থাকবি, আর ফজরের আজান হওয়ার পর মানুষ বের হবে, সবাইকে দেখাবো। এই কথা বলার পর পিশাচটা বলতে থাকে তুই আমার ছেড়ে দে, আমার ভুল হয়েছে, আমি আর কখনো তোর সামনে আসবো না। দেখ একটু পরে ফজর আজান দিব, ফজর আজানের পর সূর্য উঠলে আমি তো একদম জ্বললা পুরা শেষ হয়ে যাবো, আমার ছেড়ে দে। কিন্তু চাঁদ মিয়া তো কোনোভাবে ভুল করবে না, কারণ ছাড়লেই পিশাচটা আজকে হয়তো বা চলে যাবে, কিন্তু পরবর্তী সময় যখন সুযোগ পাবে তখনই তার ক্ষতি করবে। উনি বলে না, কোনোভাবেই ছাড়বো না, তবে একটা শর্তে তোকে ছাড়তে পারি, তোর মাথার চুল সব আমার দিয়ে যাবি। কিন্তু এই পিশাচটা তো বলে না, তা হবে না, তোর চুল দিয়ে গেলে আমি আমার গোত্রে যেতে পারবো না, আমার গোত্রে সবাই আমার নিয়ে হাসি ঠাট্টা করবো, আর আমার গোত্রের থেকে আমার বাইর করে দিব, আমি আমার গোত্রে ঠাই পাবো না, আমি আমার মাথার চুল কোনোভাবেই দিতে পারবো না। তখন চাঁদ মিয়া বলতে থাকে আচ্ছা তাহলে ঠিক আছে, তোর চুল দিতে হবে না, তুই তোর জীবনটাই দে, একটু পরে তো সূর্য উঠবো, আর সেই সূর্যের তাপে তুই জ্বললা পুরা শেষ হবি। এই কথা শোনার পরে পিশাচটা একটা পর্যায়ে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, তুই আমার মাথার চুল রেখে দে, তবু আমার ছাইটা দে। এরপরে সত্যি পিশাচটার মাথার চুল মনে হইলো মাথার থেকে আলগা হয়ে গেল, আর এই চাঁদ মিয়ার হাতে মাথার চুলটা থেকে গেল, একদম পুরো সম্পূর্ণ মাথার চুল, আর ওই পিশাচটা ওই জায়গা থেকে উধাও হয়ে গেল। এরপরে চাঁদ মিয়া বাড়িতে গিয়ে তার বউকে সেই চুলগুলা দেখায় এবং সম্পূর্ণ ঘটনা বলে। চাঁদ মিয়ার বউ তখন বলে তুমি এই চুলগুলা নিয়ে তো মনে হয় না ভালো কাজ করছো, এটা তো পিশাচ, কে জানে কোন ক্ষতি করে। এরপরও চাঁদ মিয়া ওই চুলগুলো অতি সাবধানে একটা নিরাপদ জায়গায় রেখে দেয়। তো এই চুলগুলা যখন এই পিশাচ দিয়ে গেল, এরপরে কিন্তু আর কোনোদিন সেই পিশাচটা এই চাঁদ মিয়ার সামনাসামনি পড়ে নাই। মানে দেখা গেছে এই চুলগুলা যাওয়া ফেরত নিতে আসবে বা অন্য কোনো পিশাচ তাকে জ্বালাতন করবে বা ক্ষতি করার চেষ্টা করবে, কখনই এমন ঘটে নাই। এরপরে দীর্ঘ অনেক বছর চলে গেছে, চাঁদ মিয়ার স্ত্রীও মারা গেছে, এর মধ্যে চাঁদ মিয়াও বেশ বৃদ্ধ হয়ে গেছে, আর এতদিনে চাঁদ মিয়াও সে তার জীবনযাত্রা অনেকটাই পরিবর্তন করছে। ওই ঘটনার পর তো সে মানে 5 ওয়াক্ত নামাজ, ধার্মিক জীবনযাত্রা পালন করতেছিল, তবে এর মাঝে দীর্ঘ একটা সময় যাওয়ার পরে এই চাঁদ মিয়াও সমাজের একজন সম্মানিত ব্যক্তি এবং পরহেজগার ব্যক্তি হয়ে ওঠেন। তো এই দীর্ঘ জীবনে আর ওই পিশাচটার সাথে কখনো দেখা হয় নাই। একদিন কি হয়, এই চাঁদ মিয়ার সাথে একটা বুজুর্গ লোক দেখা করতে আসে। এই চাঁদ মিয়ার সাথে কথা বলে পরিচয় দেয় সেই দূরে একটা মসজিদের ইমাম, তবে সেই চাঁদ মিয়ার সাথে কিছু কথা বলতে চায়। তখন চাঁদ মিয়া বলে যে কি কথা বলেন। তখন ওই হুজুর টাইপের লোকটা বলতেছে না, এখানে বলা যাবে না, কথাটা অতি গোপন এবং কথাটা রাতের বেলা বলতে হবে। তো আজ রাতে আপনি আপনার ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট একটা জায়গার নাম বলে ওইখানে আসবেন, আপনার সাথে সেই কথাগুলো বলবো। চাঁদ মিয়া বলে কি এমন কথা যে এখন বলা যাবে না বা আমাকে রাতের বেলা ঘর থেকে বের হতে হবে? তখন ওই হুজুর বলে আপনি বের হলেই বুঝতে পারবেন। তো হুজুর মানুষ যেহেতু, তখন চাঁদ মিয়া না করে না, সে বের হয়। সেই হুজুরের দেওয়া নির্দিষ্ট জায়গায় চাঁদ মিয়া বের হয়, ওই জায়গায় যায়। যাওয়ার পর দেখা যায় 2জন লোক দাঁড়ায় আছে। একজন লোক একটু বেটে খাটো লোক, চাদর মুড়ি দেওয়া, চেহারাটা ঢাকা। আরেকজন হলো ওই দিনের বেলা দেখা হওয়া সেই লোক। যখন কাছে যায় তখন সেই লোক তাকে সালাম দেয়, তাকে উদ্দেশ্য করে মুসাফা করে। মুসাফা করার পরে চাঁদ মিয়ার সাথে দীর্ঘ অনেক বছর আগের ঘটে যাওয়া সেই ঘটনা এই হুজুর গোছের লোকটা বলতে থাকে। তার মুখে এই সমস্ত ঘটনা শুনে চাঁদ মিয়া তো অবাক। সে প্রশ্ন করে আপনি এই সমস্ত ঘটনা জানলেন কি করে? তখন সেই লোকটা বলতে থাকে এই পিশাচটা আপনার এখান থেকে যখন যায় তখন তার গোত্র থেকে তাকে বের করে দেওয়া হয়। নানা রকমের অপমান লাঞ্ছনা করার পরে যখন গোত্র থেকে বের করে দেয় তখন ওই পিশাচটা একা হয়ে পড়ে এবং রাগে ক্ষোভে একটা মানুষের উপর ভর করে। আর সেই মানুষের চিকিৎসা করতে আবার আমার বাবা যায়। আমার বাবা যখন চিকিৎসা করতে যায় তখন প্রথমেই তাকে কোনো ধরনের শাস্তি না দিয়ে ইসলামিক কিছু সুন্দর সুন্দর কথা তার সামনে তুলে ধরেন। এই কথা শোনার পরে জিনটা কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে যে হুজুর আমার ভুল হয়েছে, আমি এই কাজটা ভুল করছি, এখন আমার কোনো কিছু নাই। আমার একটা সময় অনেক ক্ষমতা ছিল, অনেক দাপট ছিল, কিন্তু এখন সত্যি আমি নিঃস্ব। ক্ষমতার বলে আমি অনেক পাপ করছি, অনেক অসহায় মানুষের ক্ষতি করছি, কিন্তু এখন আমার কোনো ক্ষমতা নাই। এখন আমার নিজের গোত্রেই আমার ঠাঁই নেই, আমার গোত্র থেকে আমাকে বের করে দিছে। এক পর্যায়ে সেই পিশাচটা তার নিজের জীবনের সবকিছু খুলে বলে। সবকিছু বলার পরে তখন বলে আমার কোথাও যাওয়ার ঠাঁই নেই, তাই আমি মনের দুঃখে এই মানুষটাকে ভর করছি, আমি তাকে ছেড়ে দিব, তবে আমার যাওয়ার কোথাও নাই। তখন আমার বাবা তাকে আমার বাবার সাথেই থাকতে বলে। তখন থেকে সেই পিশাচটা আমার বাবার সাথেই থাকে। একটা পর্যায়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং খুবই সাধারণভাবে তার জীবন পরিচালনা করতে থাকে। একটা সময় যে তার অনেক ক্ষমতা ছিল, একটা সময় সে খুব দুষ্ট ছিল, মানুষের খুব ক্ষতি করত এবং অনেক জিনদেরও ক্ষতি করত। এখন সে খুবই সাধারণ একটা জিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তার মাধ্যমে আরো অনেকগুলা পিশাচ জিনও নাকি
ইসলাম ধর্মে এসেছে। তখন এই সমস্ত ঘটনা সেই চাঁদ মিয়ার সামনে খুলে বললেন। তখন চাঁদ মিয়াকে বলতেছেন, তো এখন আমার কাছে আসার উদ্দেশ্য? তখন বলতে থাকে যে আপনার কাছে তো এই জিনটার চুল আছে, এই জিনটা নিজে থেকে সেই চুল কখনো চাইতে আসে না, কারণ সে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, তার ভিতরে এখন আল্লাহ বিরুতা আছে, আর তার ভিতরে এখন কোনো ক্ষমতার কোনো অহংকার নাই, আর এই কারণে সে নিজে থেকে আপনার কাছে কখনো সেই চুল চাইতে আসে না। এখন আপনি যদি তার সেই চুল নিজের ইচ্ছায় ফিরিয়ে দেন, তখন সে সেই চুল নিতে পারে। এটা বলে সেই হুজুর গোছের লোকটা এই চাঁদ মিয়াকে অনুরোধ করে সেই চুল ফিরিয়ে দেওয়ার জন্য। চাঁদ মিয়া কিছুক্ষণ চিন্তা করে যে চুলটা ফিরিয়ে দিব, এটা সেই জিনেরই কোনো মায়াজাল নাকি, মায়া ফেলে চুল নিয়ে যেতেছে। তখন চাঁদ মিয়া চিন্তা করে যে দীর্ঘ অনেকটা সময় তো চলে গেছে জীবনের, আর হয়তোবা কয়েক বছর বাঁচবো, যদি ক্ষতি হয়, যদি এই জিনটা ক্ষতি করবে, কিন্তু এই জিনটা যদি সত্যি সত্যি ইসলামের ছায়াতলে চলে আসে আর সত্যি অনুতপ্ত হয়, তাহলে তো তার সাথে খুবই অন্যায় করা হবে। এই সব চিন্তা করে সে কি করে, তার ঘর থেকে সেই চুল ফেরত নিয়ে আসে এবং সেই ইমাম সাহেবের হাতে দেয়। সেই চুল ইমাম সাহেব আবার ওই যে চাদর মুড়ি দেওয়া যে একটা লোক ছিল তার হাতে দেয়। তখন সেই চাদরটা শরীর থেকে সরানোর পর দেখতে পায় সত্যি সেই জিনটা, তার মাথায় চুল নাই এবং বেটে আর কালো কুচকুচে, কিন্তু এইবার একটা পরিবর্তন আছে, তার মুখে কালো রঙের দাড়ি আছে, একদম ভরা দাড়ি, আর এবার বিশ্বাসটা কালো হলো, তার চেহারার মধ্যে একটা মায়াবী মায়াবী অনুভূতি কাজ করতেছে। মানে আগের যে পৈশাচিক ভাবটা ওইটা আর নাই, এখন চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, একটা নুরানি ভাব আছে। আর এরপর যখন ওই চুলগুলো হাতে নিয়ে তার মাথায় স্পর্শ করে, তখন সাথে সাথে সেই চুলগুলা মাথার সাথে লেগে যায়। আর এরপর ওই পিশাচটা বা ওই জিনটা এই চাঁদ মিয়াকে উদ্দেশ্য করে সালাম দেয় এবং চাঁদ মিয়াকে জিজ্ঞেস করে, আমাকে কি চিনতে পারছেন? চাঁদ মিয়াও তখন সালামের জবাব দিয়ে হ্যাঁ সূচক জবাব দেয় এবং বলতে থাকে, হ্যাঁ আপনাকে চিনতে পারছি, আর আপনার এই পরিবর্তন শুনে আমি অনেক খুশি হয়েছি, আর আপনার সাথে আমিও অনেক অন্যায় করছি, আমাকে মাফ করবেন। তখন সেই জিনটাও এই চাঁদ মিয়ার কাছ থেকে ক্ষমা চায় এবং এক পর্যায়ে দুইজনের মাঝে কোলাকুলি হয় এবং দুইজনই দুইজনকে ক্ষমা করে। তারপরে ওই জিনটা আর ওই যে হুজুর গোছের লোকটা এই চাঁদ মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর এরপরে মূলত এই ঘটনাটার একদম সমাপ্তি ঘটে। আর এর বেশ কয়েক বছর পর চাঁদ মিয়াও মৃত্যুবরণ করেন। আর চাঁদ মিয়ার মৃত্যুর আগে এই ঘটনাটা সবার কাছে বলতেন এমন একটা দুর্ধর্ষ পিশাচ জিন যে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। আর ঠিক এভাবেই মেহেদী হাসান ভাইয়ের দাদুও সেই চাঁদ মিয়ার কাছ থেকে এই ঘটনাটা শুনেছিলেন, আর মেহেদী হাসান ভাই ওনার দাদুর কাছ থেকে শুনে আমাদের কাছে শেয়ার করেছেন। চমৎকার একটি ঘটনা এবং আমার কাছে খুবই ভালো লাগছে ঘটনাটি। ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে। আশা করব আগামীতেও আপনি আমাদেরকে ঘটনা পাঠাবেন এবং আমাদের পথ চলাকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আর ধন্যবাদ জানাচ্ছি তাদেরকেও যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে পুরো ঘটনাটি শুনেছেন। তবে ছোট্ট একটা অনুরোধ করবো আপনাদেরকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি কেমন লাগলো। তাহলে আমার পরবর্তী ভিডিওতে আরো উৎসাহ পাবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হতে পারবো। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ওনার নাম সামির আহমেদ ভাই। উনি একজন প্রবাসী, আর উনি এই ঘটনাটি ওনাদের গ্রামের এক দাদুর কাছ থেকে শুনেছিলেন। যেই দাদুর মুখ থেকে এই ঘটনাটা শুনেছিলেন, ওই দাদু এখন আর বেঁচে নেই, তবে এই ঘটনাটা ওই দাদুর কাছ থেকে উনি কয়েকবার শুনেছিলেন। এই সামির আহমেদ ভাইয়ের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কোন একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি শেয়ার করতে নিষেধ করেছেন। এই ঘটনাটি যখন ঘটে তখন ওই দাদার বয়স আনুমানিক 20 কি 25 বছর, আর ওই বছর দাদা নতুন বিয়ে করেছিলেন তার কয়েকদিন আগে। দাদা পেশায় একজন ইমাম ছিলেন, প্লাস যে মসজিদে ইমামতি করতেন ওই মসজিদেই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ওনাদের এলাকার একটা মসজিদের উনি দায়িত্ব পালন করতেন। তো এক সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষ করে দাদা মসজিদ থেকে বের হয়েছেন, এমন সময় একটা লোকের সাথে দেখা হয়। এই লোকটা আবার ওনার শ্বশুর বাড়ির এলাকার। তো ওই লোকের সাথে কুশল বিনিময় শেষ হওয়ার পরে লোকটা যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলতেছে যে এই দাদার শ্বশুরের শরীর নাকি খারাপ, এই খবরটাকে তারা পাইছে নাকি। এই কথা শোনার পরে দাদা বলল, না খবর তো পাই নাই, আপনার মুখেই শুনলাম, তবে ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এই কথা বলে একটা পর্যায়ে কুশল বিনিময় শেষ করে লোকটার সাথে বিদায় নিয়ে
বাড়িতে চলে এলেন দাদা। বাড়িতে চলে আসার পর দাদির সাথে এই কথা শেয়ার করলেন। তখন দাদি তার বাবার শরীর খারাপ কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন। দাদার মনটা মুহূর্তেই গলে গেল দাদির এই কান্না দেখে। তখন অনেক বুঝালেন, অনেক সান্ত্বনা দিলেন। দাদি কিছুটা শান্ত হলে দাদা দেখলেন যে এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আর এই কারণে উনি মসজিদের দিকে চলে গেলেন। এরপরে দাদা এশার নামাজ শেষ করে যখন বাড়ি ফিরলেন দেখলেন দাদি এখনো অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। ওনার এই কান্না দেখে দাদার মন একদম গলে গেল। তখন দাদিকে সান্ত্বনা দিয়ে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি বন্ধ করো, আমি গিয়ে তোমার বাবার খোঁজ নিয়ে আসছি। যদি তোমার বাবার শরীর বেশি খারাপ হয় তাহলে কাল সকাল সকাল তোমাকে নিয়ে যাব, কারণ আজ তো অনেক রাত হয়েছে, এই কারণে তোমাকে নিয়ে যাচ্ছি না, আমি খোঁজ নিয়ে আসতেছি। এই দাদার গ্রাম থেকে দাদার শ্বশুর বাড়ির গ্রাম প্রায় 2 থেকে 2.5 ঘন্টার রাস্তা। তবে এই দাদার বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে যেতে হলে প্রথমে নদী পার হতে হয়। ধলেশ্বরী নদীর একটি শাখা, ছোট্ট একটা শাখা, আর একটা বিশাল বিল পাড়ি দিতে হয়। এটা তখন শুকনার মৌসুম, তো এই কারণে বিশাল আকারে বিল ছিল, কিন্তু বর্ষার মৌসুমে এগুলো সব পানিতে ভরে যায়। তখন একমাত্র যানবাহন থাকে নৌকা, কিন্তু শুকনার মৌসুমে পায়ে হাঁটা পথই ছিল একমাত্র অবলম্বন। তো দাদা এক হাতে হারিকেন আর এক হাতে একটি লাঠি নিলেন, শক্ত বাঁশের একটা লাঠি, কারণ বিলের মাঝে যদি কোনো শিয়াল বা অন্য কোনো প্রাণী হামলা করে তখন এই লাঠিটা কাজে দেবে। তো দাদা বেরিয়ে পড়লেন। সময়টা আনুমানিক রাত 9টা কি 9:30 হবে। তো ওনাদের গ্রাম থেকে আবার ওই নদীর কাছে যেতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তো নদীর কাছে গিয়ে দেখলেন যে নদীর পাড়ে মাঝির নৌকাটাকে দেখা যাচ্ছে না। মাঝির নৌকাটা ওই পারে বাঁধা, কিন্তু মাঝি নাই। দাদা তো চিন্তা করলেন যে রাত তো অনেক হয়েছে, মাঝি মনে বাড়িতে চলে গেছে। আর এত রাতে তো আর মানুষজন পাওয়া যায় না, কারণ তখনকার সময় তো মানুষ তাড়াতাড়ি ঘুমায় যেত। সেই 1960 কি 70 সালের ঘটনা। যাই হোক, দাদা তখন চিন্তায় পড়ে গেলেন, কি করবেন এখন, বাড়িতে চলে যাবেন নাকি উনি কি করবেন বুঝতে পারছিলেন না। এইসব চিন্তা করতে করতে ওনার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। উনি যেখানে আছেন তার ঠিক পাশে একটা বেদে সম্প্রদায়ের বসতি ছিল। উনি সেখানে গিয়ে একটা নৌকার ব্যবস্থা করার চিন্তা করলেন। যে চিন্তা সেই কাজ, উনি ওইখানে চলে গেলেন। দাদার কাছে তার সমস্যার কথা খুলে বলার পরে তারা ছোট্ট একটা নৌকা দিলেন। দাদা এই বলে ওনাদের কাছ থেকে নৌকাটা নিয়েছেন যে উনি রাতে আবার ফিরত চলে আসবেন আর নৌকাটা তাদেরকে বুঝিয়ে দিবেন। তো ওনারা দেখলেন যে মৌলানা মানুষ, তো দেওয়াই যায় নৌকাটা, আর মানুষের বিপদে তো মানুষই আগায় আসবে, তাই না? তো ওনারা নৌকাটা দেন। দাদাও নৌকাটা নিয়ে ওই পারে চলে গেলেন। ওই নৌকাটাকে ওই মাঝের ঘাটেই বেঁধে রাখলেন। এরপরে যাত্রা শুরু করলেন। সামনে বিশাল বিল, আর রাতটাও তখন এতক্ষণে প্রায় 10টা মতো বেজে গেছে। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ, আর এই চাঁদের আলোতে আশেপাশে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরেও দাদার হাতে একটা ছোট্ট হারিকেন, আরেক হাতে একটা বাঁশের লাঠি। এই নিয়ে দাদা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দাদা লক্ষ্য করলেন দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। আবার অনেক আশেপাশের বাড়িঘর থেকে, আশেপাশে বলতে বিলের পাড়ে যে বাড়িঘর থাকে ওইখান থেকে কুকুরের ডাকও ভেসে আসছে। দাদা বিলের পথ ধরে হেঁটে যাচ্ছেন। চাঁদের আলোতে দূরে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারের পাহাড়ের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। দাদা দূর থেকে একটু ভয় পেলেন যে জিনিসটা কি। তারপরও দাদা সাহস নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের মতো ওই জিনিসটার কাছে এসে দেখতে পেলেন যে এটা একটা খড়ের স্তূপ, বিশাল আকার খড়ের স্তূপ। তো এরপরে দাদা ভয়টা কিছুটা কাটার পরে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে বিলের শেষ প্রান্তে চলে আসলেন। এরপরে দাদা স্বাভাবিকভাবেই ওনার শ্বশুর বাড়ির গ্রামে পৌঁছে গেলেন এবং শ্বশুর বাড়িতেও পৌঁছে গেলেন। এতক্ষণও কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। এরপরে দাদা শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ডাকলেন। এতক্ষণে তো ওই বাড়ির সবাই ঘুমায় গেছে। তো ওই বাড়ির লোকজন এত রাতে ডাকাডাকি শুনে বের হয়ে দেখে যে তাদের মেয়ের জামাই আসছে, তাও এত রাতে। সবাই তো অবাক। তখন সবাই বলে যে কি ব্যাপার বাবা, তুমি এত রাতে? দাদা তখন উত্তর দিলেন, আপনাদের মেয়ে তো অনেক কান্নাকাটি করতেছে, শুনছে তার বাবার শরীর নাকি অসুস্থ অনেক, তাই সে কান্নাকাটি করতেছে, কোনোভাবেই তার কান্না থামানো যায় না। একটা পর্যায়ে আমি চলে আসলাম খোঁজ নিতে। তখন বাড়ির সবাই মেয়েকে একটু বকা দিলেন, এমনি দূর থেকে একটু বকাশকা দিলেন। এরপরে জানালেন যে তার শ্বশুর মশাই একটু শরীর খারাপ হয়েছিল, কিন্তু এখন সে দিব্যি সুস্থ আছে। তো এই কথা শুনে দাদা তখন বললেন যে তো শ্বশুর বাবা যদি সুস্থই থাকে তাহলে আমি এখনই বাড়িতে ফিরতে চাই, কারণ আপনাদের মেয়েও বাড়িতে একা আছে আর
আমি একটা অন্য মানুষের নৌকা নিয়ে আসছি, এটাকে ফেরত দিতে হবে। এই কথা শোনার পরে বাড়ির মানুষ আর বাদ সাধতে পারলেন না, তবে তারা দাদাকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে রওনা দিতে বললেন। তো দাদা একটা পর্যায়ে তাদের জোরাজুরিতে রাতের খাওয়া দাওয়াটা ওইখান থেকে সারলেন। ওই রাতেই যা পারছে তা দিয়ে দাদাকে আপ্যায়ন করছে। এরপরে দাদার হারিকেনটার মধ্যে কেরোসিন তেল ঢেলে তেলের ট্যাঙ্কিটা ফুল করে দিলেন আর বললেন যে দাদার শালাকে যেন সাথে করে নিয়ে যায়। কিন্তু দাদা সাহসী মানুষ, উনি বললেন যে না, শালাকে সাথে নিতে হবে না, বাচ্চা মানুষ এত রাত করে আর কষ্ট করতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। তারা অনেক বললেও দাদা আর কাউকে সাথে নেয় না, উনি একা একাই রওনা করলেন। এরপরে শ্বশুর বাড়ির থেকে রওনা করার পরে যখন তাদের গ্রামটা পার হয়ে আবার বিলে নামলেন, তখন প্রায় রাত 12টার কাছাকাছি। এই বিলের মাঝে একা একটা মানুষ, আর দূর দূরান্তে কেউ নাই। চাঁদের আলোয় দেখা যাচ্ছে হাতে একটা হারিকেন আছে, এটা তো কাছের রাস্তার সাপ কোপ থাকে কিনা এটা দেখার জন্য। আর দূর দূরান্তে কেউ নাই। দাদা বিলের পথ ধরে হেঁটে চলছেন। অনেকটা সময় হাঁটার পরে লক্ষ্য করলেন দূরে একটা মানুষের ছায়ার মতো দেখা যাচ্ছে, আর ওই লোকটা ফসলি জমির মাঝে কি যেন করছে। দাদা দূর থেকে একটা লোককে দেখে মনের ভিতরে একটু সাহস সঞ্চয় করলেন। উনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওই লোকটার কাছে চলে আসলেন। কাছে যাওয়ার পরে দাদা বুঝতে পারলেন এটা অনেক বৃদ্ধ একটা লোক। তার পরনে একটা গামছা আর সারা শরীরে কোনো কিছু নাই, তার মাথায় চুলও নাই এবং হাতে একটা মুকুর, এই মুকুর দিয়ে তার জমিনের মাটি গুঁড়ো করছে। এইটা দেখে দাদা চিন্তা করলেন এত বৃদ্ধ লোক এত রাত করে কাজ করছে, কি ব্যাপার। তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা কি, ও চাচা কি করতেছেন এত রাত করে। কিন্তু চাচার এই প্রশ্নের কোনো উত্তর দিল না ওই লোকটা। চাচা আবারও জিজ্ঞেস করলেন, কি ও চাচা এত রাত করে কেন কাজ করতেছেন, দিনের বেলা করলেই তো হয়, আর আপনার কি ছেলে সন্তান নাই, তারা কি করতে পারে না। কিন্তু তখনও ওই লোকটা কোনো কথাই বলল না বা কোনো জবাবই দিল না। এটা দেখে দাদা কিছুটা ক্ষিপ্ত হয়ে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, ওই চাচা আপনারই তো কইতাছি, আপনি কেন জবাব দিতেছেন না। দাদা যখন এই কথাটা রাগান্বিত স্বরে বলল, তখন ওই লোকটার কাজ থেমে গেল, হাতের মুগুর চালানো থেমে গেল, আর দাদার দিকে তাকালো। আর দাদার দিকে তাকিয়ে একটা মেয়েলি কণ্ঠে বলে উঠলো, তোর যেখানে যাওয়ার দরকার তুই সেখানে যা, তুই আমাকে কেন বিরক্ত করতেছস? হ্যাঁ, তুই আমাকে বিরক্ত করার ফল পাবি, ভাবি রে, তুই আমার বিরক্ত করার ফল পাবি, বুঝতে পারবি। এইভাবে দাদাকে বলে উঠলো। এইটা শুনে দাদা ভয় পেয়ে গেলেন। এরকম মিনমিনে কণ্ঠে মানে মেইলি কণ্ঠে এই ধরনের কথা একটা বৃদ্ধ লোকের কাছ থেকে শুনে তো ভয় পাওয়ারই কথা। তার উপরে এত রাত, আবার এই ফসলি জমির মাঠে একদম একা একটা মানুষ। দাদা এরপরে তাড়াতাড়ি পিছন দিকে ঘুরে হাঁটা শুরু করতেই দাদা পিছন থেকে কয়েকটা মেইলি কণ্ঠে উচ্চ হাসির শব্দ শুনতে পেলেন। এমন হাসির শব্দ শুনে দাদা পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখে ওইখানে আর কেউ নাই। দাদা তো একদম ভয়ে হিম হয়ে গেলেন, জমে গেলেন মনে হইলো ওইখানে। কিন্তু জমে গেলে তো হবে না, দাদা পিছন দিকে ঘুরে দৌড় শুরু করলেন। অনেকটা সময় দৌড়ানোর পরে এরপরে দাদা একটু হরান হয়ে ওইখানে আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। তবে কিছুটা সময় হাঁটার পরে দাদা লক্ষ্য করলেন দূর থেকে কয়েকটা ঘোড়া এইদিকে আসছে। দাদা এটা কেন বুঝতে পারলেন ওইগুলো ঘোড়াই, কারণ চাঁদের আলোতে স্পষ্ট ঘোড়াগুলো দেখা যাচ্ছিল, আর ওই ঘোড়াগুলোর থেকে এক রকমের সাদা আলোক রশ্মির মতো বের হচ্ছিল। আর ওই ঘোড়াগুলা কিন্তু উচ্চ স্বরের ডাক ছিল, আর এক রকমের শব্দ করে ঘোড়া ওই ধরনের শব্দ করছিল। দাদার আশেপাশে চক্র আকারে কিছুটা দূরত্ব নিয়ে ঘুরতেছে ঘোড়াগুলা, আর এই ঘোড়াগুলার মাথা নেই, একদম মাথাবিহীন একটা ঘোড়া, সাদা ঘোড়া, উজ্জ্বল আলোক রশ্মি বের হচ্ছে, আর এই ঘোড়াগুলার মাথা নেই। দাদা চতুর্পাশে চক্র আকারে ঘুরছে আর শব্দ করছে ঘোড়ার মতো। এইটা দেখার পরে দাদা উনি উচ্চ স্বরে যেই দোয়া দুরুদ পারেন সেই দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। দোয়া দুরুদ পড়তে পড়তে একটা সময় দেখলেন সেই ঘোড়াগুলা কোথায় যেন মিলিয়ে গেল। এরপরে দাদা আবার তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন। আবার হাঁটতে হাঁটতে উনি দেখলেন যে দূর থেকে কয়েকটা বিশাল আকার শিয়াল, এই শিয়ালগুলো এক একটা হাতির সমান, এই শিয়ালগুলো দাদার দিকে ধেয়ে আসছে। আর দাদা তখন এটা দেখে ভয়ে ওইখানে জমে গেছেন। এক পাও সামনের দিকে বা পিছনের দিকে আগাবেন সেই ক্ষমতাও নাই। শিয়ালগুলো এসে দাদার চারোদিকে ঘুরতে শুরু করলো, আর ঘুরতে ঘুরতে এইগুলো দাদার দিকে আগাতে নিলে দাদা দোয়া দুরুদ পড়তে পড়তে হাতের লাঠিটা মাথার উপরে তুলে চতুর্দিকে ঘুরানো শুরু করলেন। ঘুরাতে ঘুরাতে একটা পর্যায়ে দেখলেন শিয়ালগুলাও কোথায় যেন মিলিয়ে গেল। দাদা তখন আবার সেই তার গ্রামের দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে পিছন
পিছন থেকে বিড়ালের ডাক ভেসে আসতে শুরু করলো। বিড়ালের ডাক যখন ভেসে আসতে শুরু করলো তখন দাদা পিছন দিকে ঘুরে দেখেন বিশাল আকারের কয়েকটা বিড়াল। এইটা দেখার পরে দাদার মাথা আর ঠিক রাখতে পারলেন না, উনি যেদিকে নদী ওই দিকে দৌড় শুরু করলেন। আর এইবার হাতের ওই হারিকেন আর লাঠি কোথায় গেল এইটা দাদা আর বুঝতে পারলেন না। দাদা দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সেই যে খেরের স্তূপ যেখানে ছিল ওইখানে চলে আসলেন। ওইখানে আসার পরে দাদা দেখতে পেলেন দূর থেকে কয়েকটা আগুনের বড় বড় গোল্লা দাদার দিকে ধেয়ে আসছে। ওইগুলা দাদার দিকে আস্তে আস্তে কখনো বাঘের রূপ নিতেছে, কখনো বড় বড় মহিষের রূপ নিতেছে, কখনো বড় বড় হাতির রূপ নিতেছে, আবার কখনো পঙ্খিরাজ ঘোড়ার রূপ নিয়ে দাদার সামনে এসে দাঁড়ায়। এইটা দেখে দাদা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দাদা উল্টা দিয়ে ঘুরে দিলেন আবার এক দৌড়ে সেই নদীর কাছে চলে আসলেন। নদীর কাছে চলে এসে দেখতে পান নৌকাটা যে জায়গায় বেঁধে রেখে গেছেন ওই জায়গায় আর নাই। নৌকাটা মাঝ নদীতে, আর নৌকার মাঝে 4টা মানব আকৃতির অবয়ব দেখতে পাওয়া যাচ্ছে। আর নৌকার মাঝে একটা অদ্ভুত ধরনের ল্যাম্প জ্বালানো, আর এই ল্যাম্পের চারপাশে 4 জন বসে এক অদ্ভুত গান বাজনা করছে আর নৃত্য করছে। এইটা দেখে দাদা মনে করেন যে ওই যে বেদে সম্প্রদায়ের কেউ হবে, তাদের নৌকা তারা যেভাবে হোক ফেরত নিয়ে গেছে। দাদা এটা চিন্তা করে তাদের উদ্দেশ্য করে ডাক শুরু করলেন। দাদার এই ডাক শুনে তারা তাদের গান বাজনা থামিয়ে, নৃত্য থামিয়ে দাদার দিকে মনে হলো তাকালো। আর এরপরে নৌকাটা আস্তে আস্তে নদীর এই পাড়ে চলে আসলো। নৌকাটা নদীর পাড়ে আসার পরে দাদা আরো ভালো করে লক্ষ্য করতে পারলেন যে তাদের পরনে এক অদ্ভুত ধরনের পোশাক। তাদের পোশাকগুলা চাঁদের আলোতে চিকচিক করছিল, আর তাদের মাথায় এক অদ্ভুত ধরনের মুকুট, আর এই মুকুট থেকেও আলো বের হচ্ছিল। এইটা দেখে দাদা কিছুটা ঘাবড়ে গেলেন। আর ঘাবড়ে যাওয়ার পরেই দাদা লক্ষ্য করলেন নৌকা থেকে একটা অবয়ব শূন্যে ভেসে ভেসে দাদার দিকে এগিয়ে আসছে। এইটা দেখার পরে দাদা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দীর্ঘ একটা সময় ভয় আর আতঙ্ক নিয়ে পাড়ি দেওয়ার পর যখন এখনো এরকম একটা অবস্থা দেখলেন তখন দাদা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তখন বেহুশ হয়ে গেলেন। দাদা বেহুশ হওয়ার বেশ খানিকক্ষণ পরে দাদা জ্ঞান ফিরলে উনি দেখতে পায় উনি অন্ধকার একটা জায়গার মধ্যে আছে। আর এই জায়গাটা কোন জায়গায় এটা দাদা বুঝতে চেষ্টা করেন। কিছুটা সময় পার হলে দাদার চোখ যখন সেই অন্ধকার সয়ে যায় তখন দাদা বুঝতে পারলেন এইটা একটা কবরস্থান। আর এই কবরস্থানটা ওনার পরিচিত, ওনার গ্রামেই এই কবরস্থানটা অবস্থিত। আর এই কবরস্থানটা ওই নদী থেকে ওনার বাড়ির অপোজিট সাইডে, মানে ওই নদী থেকে যেতে হলে আগে দাদার বাড়ি পড়বে, তারপরে সেই কবরস্থান পড়বে। কিন্তু দাদা বুঝতে পারলেন না এই কবরস্থানে দাদা কি করে আসলেন। দাদা তো ওইখানে পড়া ছিলেন, তখন পড়া থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলেন বাড়ির দিকে। কিছুটা দূর হাঁটার পরে দাদা দূরে একটা মানুষ দেখতে পেলেন। এতক্ষণে অবশ্য ওই অন্ধকার জায়গাটা পার হয়ে এসেছে। ওইখানে অনেক গাছ ছিল, তো গাছের ছায়ায় চাঁদের আলো ঢুকতে পারছিল না, এই কারণে অন্ধকার ছিল। এখন তো যে জায়গায় আছে ওই জায়গায় গাছ নাই, তাই দাদা লক্ষ্য করতে পারলেন চাঁদের আলোয় দূর থেকে একটা মানুষের মতো দেখা যাচ্ছে। দাদা তাড়াতাড়ি করে সেই মানুষটার কাছে যাওয়ার চেষ্টা করলেন। কাছে যেতেই দেখলেন এটা ওনারই গ্রামের এক ভাই, এবং তাড়াতাড়ি তার কাছে দৌড়ে গিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরলেন। আর তার সাথে কি হয়েছে না হয়েছে এই ঘটনা খুলে বলতে শুরু করলেন। দাদার এমন উত্তেজনা দেখে উনি দাদাকে কিছুটা অভয় দিলেন এবং শান্ত হয়ে বললেন যে শান্ত হও, চলো তাহলে তোমার বাড়ির দিকে যেতে যেতে সব শুনি। দাদা তখন কিছুটা শান্ত হওয়ার পরে বাড়ির দিকে হাঁটা ধরলেন, এবং কিছুটা সময় পরে দাদা বুঝতে পারলেন যে উনি যে লোকটার হাত ধরছে এই লোকটার হাত বরফ শীতল ঠান্ডা। দাদা তখন ঘাবড়ে গেলেন, কি ব্যাপার, ওনার হাতটা এরকম ঠান্ডা হয়ে গেল কেন। এটা ভাবতে ভাবতেই হঠাৎ দাদা কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেলেন। নিচে পড়ে যাওয়ার পরে দাদা ওই লোকটার দিকে দেখতে পেলেন এক ভয়ঙ্কর দৃশ্য। দাদা দেখেন যে ওই লোকটার পা মাটিতে নেই, উনি শূন্যের উপর ভেসে ভেসে দাদার সাথে হেঁটে চলছেন। এইটা দেখে দাদা আবার ওই জায়গায় বেহুশ হয়ে যান। এরপরে দাদার আবার জ্ঞান ফিরলে দেখতে পায় দাদা নদীর ওই পারেই এখনো পড়ে আছে, এবং নৌকাটা যে জায়গায় বেঁধে রেখে গেছিলেন ওই জায়গাতেই আছে। দাদা তখন তাড়াতাড়ি নৌকাটা নিয়ে নদী পার হয়ে ওই পারে চলে গেলেন। ওই পারে গিয়ে যার নৌকা তাকে বুঝাই দিলেন, কিন্তু তাদেরকে আর এই ঘটনা বললেন না, কারণ তারা তো পরিচিত মানুষ না, অপরিচিত মানুষ, এই কারণে দাদা ওনাদেরকে বললেন না। তবে ওইখান থেকে তো ওনার বাড়িটা বেশি দূরে না, আর ওই দিকটাতে মানুষ বসতি একটু ভালোই আছে, তাই দাদা আর ভয় পেলেন না। দাদা ওইখান থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এরপরে বাড়িতেও পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে দাদিকে ওনার বাবার খবর দিলেন। তখন কিন্তু
এই ভয়ঙ্কর ঘটনার কথা দাদির সাথে শেয়ার করে নাই। ওই রাতে যখন দাদা ঘুমায়, ঘুমের মাঝে উনি একটা স্বপ্নে দেখে উনি ওই কবরস্থানের মাঝে দাঁড়িয়ে আছেন, চারপাশ অন্ধকার। হঠাৎ কবরস্থানের পাশ থেকে একটা আলো বের হয়ে আসে, আর এই আলোর মাঝেই উনি দেখতে পান একটা বিশাল আকারের কালো কুচকুচে সাপ ফোনা তুলে ওনার দিকে এগিয়ে আসছে। সাপটা যখন অনেক কাছে চলে আসে তখন দাদা আতঙ্কে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়। দাদার এই চিৎকার শুনে দাদিও ঘুম থেকে উঠে গেলে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন দাদা বলে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি এই কারণে। এরপরে আর বেশি কিছু বলে না। এরপরে দাদা নিজে কিছু দোয়া দুরুদ পরে তদবির করে পানি পড়া খেতে থাকেন, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। এই দুঃস্বপ্নটা দাদার পিছনেই ছাড়ছিল না। দাদা যখনই ঘুমাতেন তখনই এমন একটা স্বপ্ন দাদা দেখতেন যে ওই কবরস্থানের মাঝে আছে আর বিশাল আকৃতির একটা বড় কালো সাপ ফোনা তুলে ওনার দিকে আসছেন। এই স্বপ্নটা প্রায় দেখতেছিলেন। তো এরপর দাদা ভালো একটা হুজুরের কাছে গেলেন, ওনারই পরিচিত হুজুর। সেই হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলছেন। হুজুর সবকিছু শোনার পরে দাদাকে ঝাড়ফুঁক করলেন আর কিছু দোয়া দুরুদের তদবির শিখিয়ে দিলেন। বললেন যে ঠিক মতো এই তদবিরটা করো আর পানি পড়া খাও, তাহলে দেখবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর আমি এর মাঝে খোঁজ খবর নেই, দেখি কি হয়েছে আসলে মেইন ঘটনাটা। তো এরপরে দাদা ওনার কাছ থেকে চলে আসেন এবং ওই হুজুরের দেওয়া তদবির ঠিক মতন পালন করতে থাকেন। আর একটা পর্যায়ে দাদার এই স্বপ্নের যে সমস্যাটা ছিল এটাও দূর হয়ে যায়। তো এর বেশ কয়েকদিন পরে সেই হুজুরের সাথে আবার দাদা দেখা করেন। তখন ওই হুজুর দাদাকে উদ্দেশ্য করে বললেন যে ওই রাতে সেই বৃদ্ধ লোকটাকে তোমার বিরক্ত করা ঠিক হয় নাই। ওইটা আসলে কোনো বৃদ্ধ লোক ছিল না, ওইটা ছিল একটা ভয়ঙ্কর পিশাচ। আর এই পিশাচটাকে একটা তান্ত্রিক বা কবিরাজ কালো জাদুর সামগ্রী সংগ্রহ করার জন্য পাঠিয়েছিল। আর ওই জায়গাতেই যে কোনো একটা জিনিস ওই পিশাচটা খোঁজ পাইছিল, ওই জিনিসটা পিশাচটা সংগ্রহ করতেছিল। কিন্তু তুমি তাকে বিরক্ত করাতে সেই জিনিসটা খুবই ক্ষিপ্ত হয় আর ক্ষিপ্ত হয়ে তোমার পিছনে লেগে যায়। এরপরে যা ঘটে সে বিলের মাঝে ওইগুলা সব ছিল ওই পিশাচটার মায়াজাল। আর তারপরে ওই কবরস্থানও তোমাকে পিশাচটা মায়াজাল সৃষ্টি করে নিয়ে যায়। আর ওই কবরস্থান থেকে পিশাচটা কবরের মাটি সংগ্রহ করার জন্য গিয়েছিল, তখন তোমাকেও সাথে নিয়ে যায়। এরপরে তোমাকে সেই আগের জায়গায় যে নদীর পাড়ে গেছিলা সেইখানে তোমাকে ফেলে রেখে যায়। আর ওই দিন যেহেতু পিশাচটা তোমার উপরে একটা বদ নজর দেয়, সেই কারণে দীর্ঘ একটা সময় পিশাচটার নজর তোমার উপর ছিল। এখন আমার দেওয়া তদবিরে আর আল্লাহর রহমতে সেই নজর কেটে গেছে এবং পিশাচটাও আর তোমাকে দেখা দেয় না। তখন দাদা বুঝতে পারলেন যে আসলে মেইন ঘটনাটা কি, আর এইগুলা সব ওই পিশাচের বদ নজরের কারণে হচ্ছিল। এখন তো দাদা ওই তদবির গুলা করেন ঠিক মতন, এই কারণে পিশাচটার নজরও কেটে গেছে। তো এরপরে দাদার সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে নাই। এরপরে ওই ঘটনাটা এভাবেই শেষ হয়ে যায়। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সামির ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর দাদার জন্য আমরা দোয়া করব দাদাকে যেন আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, আমিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আশা করব আমাদের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয় শিহরণ দিতে সক্ষম হয়েছে। যদি ঘটনাটি ভয় শিহরণ দিতে সক্ষম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ প্রতিনিয়তই আপনাদের মাঝে আমি নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হই। প্রতি বৃহস্পতিবার, শনিবার আর সোমবার ঠিক রাত 9:30 আপনাদের জন্য ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর প্রিয় লিসেনার, আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেখানে আপনারা জয়েন হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে আমাকে তা শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়। তো আজ এই পর্যন্তই থাক, আবারও হাজির হব আগামী সোমবার নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর রহমতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।